আসসালামু আলাইকুম সুদর্শক মন্ডলী। আমাদের নির্ধারিত যে অনুষ্ঠানটা হওয়ার কথা আমরা 3 মিনিট আহ, দেরিতে আমাদের ত্রুটির কারণে ঢুকতে পারছি, এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে আমরা ইউরোপের একটা সিঞ্জনভুক্ত দেশ গ্রিসের বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমাদের গ্রিসের যে প্রার্থী বা যে অতিথি আসার কথা তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। তো সুদর্শক মন্ডলী, আমরা এখন যে লাইভটা সম্প্রচার সম্প্রচার করার জন্য বসছি বা আপনাদেরকে গ্রীষ্মের বিষয়টা জানানোর জন্য আমরা লাইভে আসছি। আমরা আশা করব আপনারা লাইভটা শেয়ার করবেন এবং পরবর্তীতে যারা দেখবেন এবং এখন যারা যুক্ত হচ্ছেন এবং লাইভটা শেষ হওয়ার পরে যারা যুক্ত হবেন, আপনাদের সবাইকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখছি। প্রিয় দর্শক মন্ডলী, আজকে আমরা জানবো গ্রীষ্মে কিভাবে যাওয়া যায় বা কি সেখানে আহ কোন উপায়ে যাওয়া যায়, কত টাকা খরচ হয় বা বেতন কেমন বা সেখানে থাকা খাওয়া বা জীবনযাপন কেমন, সে বিষয়টা আমরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সেই বিষয়টা শেয়ার করার জন্য আমরা গ্রিস থেকে আমাদের একজন অভিজ্ঞ বাংলাদেশি প্রবাসী কে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন, এর জন্য আমরা তাকেও কৃতজ্ঞ ভরে স্মরণ করছি। তো শুধু দর্শক মন্ডলী, আমাদের অতিথির সঙ্গে পরিচিত হওয়ার আগে আপনাদেরকে অনুষ্ঠানের ছোট্ট একটু নিয়ম জানিয়ে দিই। সেটা হচ্ছে হলো, আমরা গ্রিস সম্পর্কে A to Z ধারাবাহিক আলোচনা শুরু করব। সেই আলোচনার মাঝে আমরা 1 ঘন্টা বা 30 মিনিট পরে আমরা প্রশ্নোত্তর পর্বে যাব। তো সেই প্রশ্নোত্তর পর্ব আমরা যেভাবে আলোচনা করবো, আমরা আশা করি সেই আলোচনাগুলো আপনাদের খুবই কাজে লাগবে। তারপরও আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অথবা অনুষ্ঠান সম্পর্কে যদি কোনো মতামত থাকে, সেটা হোক পজিটিভ হোক নেগেটিভ বা অনুষ্ঠান সম্পর্কে উৎসাহিত প্রদানের জন্য আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনাদের সে মতামতটা জানাবেন অথবা প্রশ্ন করবেন। আমরা সেই প্রশ্ন আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সেই দর্শক মহলে, এখন আমরা আমাদের অতিথির কাছে যাব। জি, এখন আমাদের অতিথি, আজকের অতিথি গ্রিসের থেকে জনাব মনিরুজ্জামান মনির ভাই। জি মনির ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নিশ্চয়ই আমি ভালো আছি। সম্মানিত দর্শকবৃন্দ যারা এই অনুষ্ঠানটি দেখছেন, আশা করি আপনারা ইউরোপ সম্পর্কে, চেঞ্জিং দেশ সম্পর্কে মোটামুটি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ইলিয়াস ভাই যেভাবে বললো সেভাবেই করবেন। আশা করি সুন্দর উত্তর পেয়ে যাবেন আমার কাছ থেকে এবং আমার মাধ্যমে আর কি পেয়ে যাবেন। জি। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আপনাকে আমি আসলে খুব অভিনন্দন জানাচ্ছি আপনাকেও, যেহেতু আমাকে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্মে বা একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করার জন্য। আপনাকেও ধন্যবাদ ইলিয়াস ভাই। না আসলে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই কারণে, যেহেতু আমি যেহেতু প্রবাসী, আমি দক্ষিণ কোরিয়া থেকে যুক্ত হয়েছি, আপনি গ্রিস থেকে যুক্ত হয়েছেন। যেহেতু আমাদের উভয়ের উদ্দেশ্য একটাই, যে আমরা আমাদের বাংলাদেশে যে সমস্ত ভাই বোনেরা আছে, যে যখন যে দেশে যেতে চায়, আমাদের উদ্দেশ্য হচ্ছিল সে দেশ সম্পর্কের জন্য সে জেনে বুঝে যেতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। এই কারণে আমরা আমাদের এই অনুষ্ঠানটা, আসলে আমার এখানে প্রায় এখন রাত 1টা বেজে 36 মিনিট, আর আপনারা এখানে বোধহয় সন্ধ্যা নাকি যেন বা রাত্রে, এরকম তাই না ভাই? জি জি, আমার এখানে বাচ্চা এখন 6টা 36 মিনিট। তার সন্ধ্যা। মানে জি সন্ধ্যা। আর তাছাড়া জি। আমিও কিন্তু দক্ষিণ কোরিয়াতে কোনো এক সময় ছিলাম, আর তো আমরা আমারও ইনশাল্লাহ মোটামুটি আলোচনার জি আলোচনার মধ্যে সেটা উঠে আসবে ইনশাল্লাহ। তো শুধু জি দর্শক জি মন্ডলী, জি। আমরা এখন আমাদের অতিথি থেকে এক এক করে প্রশ্ন করে সব জানবো এবং জানাবো এবং জানানোর চেষ্টা করব। তো সেই সঙ্গে আপনাদেরকে আর একটু মানে অনুরোধ করতে চাই, সেটা হচ্ছে হলো, আপনারা যে কোনো একজন, যারা লাইভটা দেখছেন, যে কোনো একজন আমাদেরকে কমেন্টস করে জানান আমাদের সাউন্ড প্লাস হলো আমাদের ক্যামেরা রেজুলেশন বা আমাদের ঠিক মতো দেখা যায় কিনা বা ঠিক মতো শোনা যায় কিনা। আপনারা যে কেউ একজন আমাদেরকে কমেন্টস করে জানালে আমরা উপকৃত হব। তো সুদর্শক মন্ডলী, এর মধ্যে আবারও জানিয়ে রাখি যে যারা লাইভটা দেখছেন বা দেখবেন বা পরবর্তীতে আপনারা অনুষ্ঠানটি উপভোগ করবেন, আমরা আশা করব আপনারা একটু লাইক বা শেয়ার বা কমেন্টস করে আমাদেরকে উপকৃত করবেন এবং অন্যরা যেন এটা দ্বারা উপকৃত হয়। হতে পারে এটা আপনার কাছে তুচ্ছ তাচ্ছিল্য একটা ব্যাপার, কিন্তু অন্যের কাছে লাখ টাকার একটা পরামর্শ হতে পারে। জি ভাই, মনিরুজ্জামান মনির ভাই, প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে আপনি গ্রীসে কিভাবে গিয়েছেন এবং কত বছর যাবত গ্রীসে আছেন? প্রশ্নটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। যদিও এটার পিছনে অনেক হিস্টোরি আছে, তো আমি যেটা মানে খুব শর্টকাটে যেটা বলবো, আমি 2006 সালে সৌদি আরব থেকে বর্ডার ক্রস করে আসছিলাম এই দেশে। সৌদি আরব থেকে? এই দেশে আসার
জি, সৌদি আরব থেকে। আমি তখন সৌদি আরব জি ছিলাম। সৌদি আরব থেকে আমি অনেকবারই ট্রাই করছিলাম মানে বৈধভাবে আসার জন্য। তো কোনোভাবেই পারি নাই। তো আমি এই আপনার আপনার এই যে কি বলে এটাকে? জর্ডান পর্যন্ত আমি এসেছিলাম আরকি আপনার বৈধভাবে। সেখানকার টুরিস্ট ভিসা নিয়ে জর্ডান পর্যন্ত আসছিলাম। জর্ডান থেকে আসছিলাম আপনার সিরিয়া। সিরিয়া থেকে বর্ডার ক্রস করে আবার আসলাম আপনার তুর্কিতে। সেটা অনেক লম্বা জি। হিস্ট্রি ২০০৬ সালের কথা। যদিও আমার সবকিছু একদম তিলি, তিলি মনে আছে আপ- এখনো। আপনি সংক্ষেপ করে একটু বলে যান, সংক্ষেপ করে একটু বলে যান উম কিভাবে আসছিলেন। তো জি জি, তারপর সেখান থেকে আসার পরে আমরা ১ম একটা তুর্কি থেকে একটা গেম মারলাম। সেটা হচ্ছে আপনার পায়ে হাঁটার গেম। যদিও ছোট্ট একটা খাল থাকে। ওই খালটা পের হলেই আমাকে বলছিল যারা দালাল ছিল তারা বলছে আপনি খালটা পের হলেই আপনি মনে করেন চলে গেলেন গ্রিসে। তো তখন আর আসতেই পারিনি। রেখে এই পাশে আসার পরে পুলিশ আমাদেরকে পুরা মানে আমাদের গ্রুপ প্রায় ৮৩ জনের মতো ছিল। এর ভিতরে সবাইকে মানে পুলিশে ধরে ফেলাইছে। এর ভিতরে তুষার বৃষ্টি ছিল। আমরা সবাই একদম কাঁপুনি দিতে দিতে একটা ফ্যাক্টরি ছিল বন্ধ, সেই ফ্যাক্টরি তালা তুলা ভাঙ্গা ফ্যাক্টরির ভিতরে ঢুকেছিলাম। কেউ হয়তো বা দেখে পুলিশকে কল করার পরে পুলিশ আসছে। পুলিশ আসার পরে আমাদেরকে তাদের হেফাজতে নিয়ে গেল। ওখানে রাখার ২ দিন পরে আমাদেরকে আবার পুশ ব্যাক করলো তুর্কিতে। তুর্কিতে পুশ ব্যাক করার পরে সেখানে গেলে আবার সেখানকার বর্ডার যে আর্মিরা ছিল ওই দেশের ভাষা ওদেরকে বলে চান্দার মা। যাই হোক, সেদিকে যাইনি আর আমি তো। ওখানে গেলাম, তারা ধরলো, তারা ধরার পরে আমাদেরকে ক্যাম্পে নিয়ে তারপর আমাকে স্টে পেপার দিল ১৫ দিনের জন্য। এর ভিতরে আমি অসুস্থ ছিলাম, আমার হাসপাতাল নিয়ে আমাকে ট্রিটমেন্ট দিল। খুব ভালোই তাদের ইয়েটা ছিল। এই ১৫ দিনের মধ্যে আবার আমরা চলে গেলাম সেফ করে। যে দালাল আমাদেরকে আগে মানে মানে পাঠাইছিল গেমে, তখন উনি বলল যে আপনি এক কাজ করেন, এই গেমে না গিয়ে আপনাদেরকে আমরা ভালো গেমে পাঠাবো, বোটের গেমে পাঠাবো। আল্লাহ রহমতে আমি সেকেন্ড টাইম আইসা বোটের গেমে আমি আইসা সাকসেস হয়েছি আর কি। এখানে আসার পরে তখন কাগজপত্রের একটা মানে এখন যে একটা ঝামেলা, আর যে একটা আইন কানুন এই দেশে, ইউরোপের সবগুলো দেশ কিন্তু এখন ক্রমান্বয়ে নয়, তারা খুব মানে ইয়ে হয়ে যাচ্ছে, মানে খুব কঠিন হইতেছে কঠিন হয়ে অভিবাসীদের যাচ্ছে। জি প্রতি আর কি। হ্যাঁ, প্রতিনিয়ত তখন আসার পরে আমার আপনি এখানে বড় আপনি ভাই ছিল। আপনি কত সালে সৌদি থেকে গ্রিসে গেলেন? এটা ছিল ২০০৬ সালের মার্চ মাসের ১৭ তারিখে। জি জি জি, 2006 সাল। তো তখন, হ্যাঁ, ২০০৬ সাল। তো এখানে আসার পরে আমি মোটামুটি একটা রেস্টুরেন্টে আমি কাজ নেই। সেটা ছিল একটা দ্বীপের মধ্যে, খুব ফেমাস একটা দ্বীপ। ওই রেস্টুরেন্টের মালিক ছিল আবার আরবি। সে আরবি ভাষা জি বুঝতো। তো এখানে ইংলিশটা চলে কিন্তু মানে তখন তেমন একটা ইয়ে আমার ছিল না। ইংলিশের প্রতি তেমন একটা ইয়ে ছিল না আমার। তো আরবিতে ছিলাম, সৌদি আরব ছিলাম, আরবিতেই মালিকরে বুঝিয়ে টুঝিয়ে বলতাম। তো আমি মোটামুটি ৯ মাস কাজ করতাম। তখন ইউরো রেট ছিল কিন্তু খুব কম। তখন ছিল মনে করেন 87 টাকা অথবা 97 টাকা এরকম ছিল। এক্স্যাক্টলি আমার মনে নাই যদিও। তবে আমি মোটামুটি ৭ মাস কাজ করার পরে প্রত্যেক মাসে আমার আমার স্যালারি আসতে হইলো আপনার ১২০০, ১২৫০ ইউরো। হুম, জি। অনেক টাকা। মোটামুটি ৬ মাস কাজ করার পরে ইনশাল্লাহ ঋণ টিন সবকিছু কমপ্লিট করলাম। করার পরে এখন আমার মানে একটা মাথার ভিতরে একটা জিনিস আমার আসলো যে আমি কিভাবে এখন দেশে যাব। বউ বাচ্চা রেখে আসছি, কিভাবে দেশে যাব খুব তাড়াহুড়ো করে। তারপর একজন ভদ্রলোকের মাধ্যমে, মুন্সিগঞ্জের ভাই এখন যদি ইটালি আছে ফ্যামিলি ট্যামিলি নিয়ে, ওই ভাইয়ের মাধ্যমে আমাকে আবার এই অন্য একটা আইল্যান্ডে মানে দ্বীপের মধ্যে কাজের জন্য অফার করলো। তা আমি গেলাম সেখানে। তো আল্লাহর রহমতে একটা রিসোর্টে কাজ নিলাম। নেওয়ার পরে এখানে খুবই ভালো একটা আমার আসলে ইলিয়াস ভাই বলতে গেলে সবই আল্লাহর ইচ্ছা। আমি অনেক ঝাড় জমা মানে পোড়াইয়া আল্লাহর অনেক রহমতে এই স্ট্রাগল পর্যন্ত করছেন আমি আর কি আছি। আপনি, অনেক স্ট্রাগল ঘাত করছি আমি প্রতিঘাত অনেক। পার হয়েছেন। লাস্টে জি আমরা একজন আসলে একজন টোটাল জি, হিস্ট্রিটা শুনতে গেলে অনেক দেরি হয়ে যাবে, অনেক দর্শকরা মূল দেরি হয়ে আলোচনা আগে যাবে। শুনতে জি পাবে না। জি 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 থ্যাংক ইউ ভাইয়া। আপনি জি অনেক স্ট্রাগল করছেন। আপনি মানে ঘাত প্রতিঘাত পার হয়ে আজকে আপনি এই জায়গায় আসছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। তো আমরা এখন জানতে চাচ্ছি এক্স্যাক্টলি। যে আপনি এখন কি কাজে আছেন, বা গ্রিসের কোন শহরে আছে, কোন সিটিতে আছেন, আমি কোন শহরে এখন আছেন? একদম গ্রিসের যে রাজধানী এথেন্সে আছি আমি এখানে। জি আর আমি কাজ করি এখন, ২টা কাজ করি আমি। সপ্তাহে ৫ দিন করি একটা কোম্পানিতে, যেটা আমাদের দেশে স্বায়ত্তশাসিত যেরকম আর কি। এক্স্যাক্টলি গভর্নমেন্ট রুল মোতাবেক এখানে আমি একটা কাজ করি সপ্তাহে ৫ দিন মানে ৪০ ঘন্টা। আর শনিবার রবিবার রবিবার কাজ করি হলো একটা পিজার মানে একটা অন্য একটা পিজার রেস্টুরেন্টে আর কি। তো মানে সপ্তাহে আসলে আমি সবসময় বিজি থাকি। শনি রোববার আরেক জায়গায় করেন, আর সপ্তাহ 5 দিন
আট জি জি ঘন্টা করে একটা ও, জায়গায় জব করেন এক জি জায়গায় এক জায়গায় ওটা আমার তো একদম পার্মানেন্ট জব, এটাও পার্মানেন্ট, পারবেন বাট এটার মধ্যে জি আমার তাদের সাথে কন্ট্রাক্ট আমার মানে 2 দিনের, এই আর কি। জি জি এইভাবে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। জি এমনি ফ্যামিলি নিয়ে তা থাকেন না মোটামুটি এখনো তো সিঙ্গেলই থাকেন না, আমি এখন সিঙ্গেলে আছি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার ফ্যামিলি আছে সবাই দেশে, ছেলে বেটে আল্লাহর রহমতে সবাই বড়, ছেলেকে আনার জন্য চেষ্টা করতেছি, কাগজ পত্র জমা দেওয়া হয়েছে ইনশাল্লাহ, জি আশা করি আমরাও সামনে সেটা জানুয়ারিতে বের হবো। ধারাবাহিকভাবে শুনবো তো ভাই গ্রীষ্মে আপনি তো যেভাবে গেছেন এটা তো আসলে বৈধ পথ না আমরা বৈধ মানে বৈধ পথ নিয়ে একটু আলোচনা করতে চাই যদি আপনার জানা থাকে যেহেতু ওইটা তো একটা অবৈধ পথ এটা যাওয়াও ঠিক না রিস্ক নেওয়া ঠিক না এটা আমরা যদিও গ্রিস ইটালি এরকম অনেকে যাচ্ছে আমরা যতই নিষেধ করি অনেকেই শুনতে যে কেউ শুনতেছে বা কেউ শুনতেছে না বা যারা শুনতেছে তারা ভালো না শুনলে তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা সেখানে পৌঁছায় অনেকেই এর জন্য আমরা সেদিকে না যাই আমরা উম গ্রিসে মানে যারা বৈধভাবে যায় এটা কিভাবে যায় কোন পদ্ধতিটা কি এটা কি আপনার জানা আছে বা আসলে এখন কি ইলিয়াস ভাই, গ্রিসের ভিসা চালু আছে কিনা হ্যাঁ ভিসা চালু আছে, তার আগে আমি আরেকটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে আমার কিন্তু দুইটারই অভিজ্ঞতা আছে। এর জি মধ্যে জি সেটা জি হলো, আমি যখন 2006 সালে আসি, আমি কিন্তু 2011 সালে এখান থেকে চলে যাই, কিন্তু আমি একেবারে ও চলে দুই যাই হাজার এগারোতে জি 11তে। 11তে যাওয়ার জি পরে বাই দা ওয়ে আমি সেখানে একটা বিজনেস শুরু করি বাংলাদেশে, ওই ঢাকা উত্তরাতে। একজন ভদ্রলোক দেখি আমার দোকানের সামনে সে গ্রিক ভাষায় কথা বলে, তো আমি জি তাকে ধরলাম, ভাই কি কেমনে কি? তো সে বললো যে আমি এই ব্যাপার। আমি বললাম, আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি গ্রিস আবার যাবেন? আমি বলছি, ভাই মাপ চাই, যেভাবে আমি গেছি আমি তো জীবন আর ওই পথে পা পা দিব না। কয় না, আপনাকে আমি সেইভাবে নিব না, যেহেতু আপনি ভাষা জানেন, আপনার স্মার্ট আছেন, তাহলে এক কাজ করুন, আপনাকে শুধু আপনি পাসপোর্ট দিবেন, আমাকে ইমেল দিবেন, আপনাকে স্পন্সর বিষয় নিব। তো সত্যি মানে সেই কালে তখন ছিল 2016 সাল, জি 2016 সালে ফেব্রুয়ারি মাসের 26 তারিখ ছিল তখন। তো উনি আমাকে ঠিকই আমার থেকে পাসপোর্ট নিল, আমার ইমেল নিল, সবকিছু নিল। নেওয়ার পরে সে কিন্তু আমাকে 15 দিন পরে আমাকে ফোন দিয়ে বলে, আপনার ইমেল চেক করেন, আপনার স্পন্সর চলে আসছে। ঠিকই তার সাথে আমার কিছু মানে এই লেনদেন কন্ট্যাক্ট হয়েছে তার সাথে। তো আমি ইন্ডিয়াতে গেলাম, ভিসা লাগাইলাম। আমার সাথে আরেকটা ছেলে ছিল, সে মানিকগঞ্জের, রতন নাম ছেলেটার। ওই ছেলেটা আমার সাথেই মানে আমার পিছে পিছে, মানে আমি যেইভাবে চাইতাম সেইভাবে সে আমার পিছে পিছে আসতো। এনিওয়ে ঢাকা থেকে ওর ওই দিল্লি ভিসা করলাম, করার পরে আমরা সেখানে গেলাম, আল্লাহর রহমতে আমার ভিসা হয়ে গেছে। তো জি আমি সেদিকে মানে সেই জন্যই বলি যে আসলে আমার দুইটারই অভিজ্ঞতা আছে। জি আসার জি পরে থ্যাংক ইউ আমাকে এখানে আমাকে হ্যাঁ, তো এখানে আমি আসছিলাম সিমেন্ট বিষয় আসছিলাম আমি, সিমেন্ট বিষয় বৈধ বিষয়, একদম একদম সবকিছু বৈধ। আসার পরে তো এখানে জি আসলাম, আসার পরে এম্বাসি তো কিন্তু আমাদেরকে কোনো একটা কারণে আমাদেরকে ডাকছিল। তখন আমাদের এম্বাসিতে ছিল একজন হিন্দু ইয়ে ছিল, আমি ওনার নামটা সঠিক মনে আর থাকলেও এখন মনে নাই, যদিও ভুলে গেছি ওনার নামটা। তো উনি খুব একজন ভালো লোক ছিল। যাই হোক, তো এখনো মানে সেটার সেটা ধারাবাহিকতায় 2016 থেকে 2000 আপনার 21-22 পর্যন্ত বৈধভাবে এই গ্রিসের মাটিতে স্টুডেন্ট ছাড়া আমার জানা মতে, যদি ভুল না করি, তাহলে কেউ আসেনি। তো এটা একটা প্লাস পয়েন্ট যে আমাদেরকে এম্বাসি হলো মানে আমাদেরকে চিনে জানে, এটা আমাদের জন্য খুব একটা ভালো। এখনো যদি এম্বাসিতে যাই, পুরানা দুই একজন লোক আছে, তারা আমাদেরকে খুব সম্মান করে, আমাদেরকে খুব মানে ভালো চোখে দেখে। তো যাই হোক, এখন আমার যদি বলি 2000 করোনার পরে, এদের দিদি আরেকটু কথা আমি আপনাকে মানে যোগ করতে চাই, সেটা হচ্ছে এখানে যে স্পন্সর আমি আসছিলাম, তো ওই মালিকের ছিল না কাজ। মালিকটা খুবই ভালো ছিল, বড় মালিক ছিল। তো আমি ওনাকে বললাম, আমি তো বাসা জানি এই দেশে, আগে ছিলাম এই দেশে। আমি বললাম, আমাকে ইউএসএ পাঠায় দাও, নাই তো আমাকে অন্য কোথাও পাঠাও, তোমার যেহেতু জি কাজ ভাই নেই। জি তুমি ওই আমাকে ওই উনি, সাইড জি জি আমরা ওইদিকে যাব মানে এখন এখনকার যাওয়ার পদ্ধতিটা কি মানে যাওয়ার জি, পদ্ধতিটা কি এখনকার যাওয়ার পদ্ধতিটা হচ্ছে এই যে আপনার 2024-এর পরে, দুই হাজার জি চব্বিশের পরে বাংলাদেশের সাথে একটা চুক্তি হয়েছে, বাংলাদেশ থেকে মানে লোক টোক আনবে আপনার, ওই কি কি বলে এটাকে, ফার্মার ফার্মার এই ধরনের, বা আপনার মানে ওয়ার্ক পারমিট বিষয় আর কি, লোক আনবে। তো বাংলাদেশের যে এখানে এম্বাসি তখন একটা অ্যাক্টিভ ছিল না আসলে, যেটা বলবো আমি, যদিও এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা মানুষে বলবে আপনাকে বা আমাকে, আমি জানি তখন একটা অ্যাক্টিভ ছিল না। বা একটা জিনিস তখন করে গেছে তখনকার আপনার যে অ্যাম্বাসিডর ছিল তখন, সেটা অ্যাক্টিভ হইতে হইতে আরো 2-1 বছর পার হয়ে গেছে। তো এখন যেভাবে মানে এখন লোক আসতেছে, লিগেল ভাবে বৈধভাবে লোক এখন আসতে পারে, হ্যাঁ ওয়ার্ক এখন পারমিট থেকে যেভাবে লোক এখন আসতে পারে। এটা একটু বর্ণনা করেন
যেভাবে যেভাবে জি। যাচ্ছে। এখন আসতেছে মনে করেন এক্সাম্পল আমি বলি যে এখন আমরা কাজ করি হচ্ছে আমাদের বাংলাদেশি যারা আছি, আমরা আসলে জি, বিশেষ করে রেস্টুরেন্টের রেস্টুরেন্টের লাইনটি আমাদের ভালো জানা, এবং আমরা এটাতেই খুব একটা মানে আগ্রহী রেস্টুরেন্টে। জি। সাপোজ এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে রেস্টুরেন্ট, এখন এখান থেকে বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে, আমি এটা একদম শিওরলি জানি, কেন আমি উকিলের সাথে মাঝে মাঝে আলাপ আলোচনা করি। আর আমরা জি, বাঙালি যারা আছি আমরা সবাই জানি, যেহেতু রেস্টুরেন্টে কাজ করি, আমরা জানি যে রেস্টুরেন্ট অথবা হোটেল, আবাসিক হোটেল অথবা রেস্টুরেন্ট, এই দুই ধরনের বিষয় আমরা এখান থেকে মানে পাই। আসলে কিন্তু তা না, সব ক্যাটাগরির বিষয় এখান থেকে করে দেয়। আমার যদি তাদের সাথে যোগাযোগ না থাকে, শিপইয়ার্ডে ভালো ভালো আপনার ওয়েল্ডারের ভিসা আছে, না আমরা তো সেখানে যাই না। আমাদের তো লিঙ্ক হচ্ছে আপনার রেস্টুরেন্টের সাথে। তো আমরা মালিককে বলি আমার ভাই আছে, বোন আছে, বা আমার আত্মীয় স্বজন আছে, আমাদেরকে একটা ভিসা দাও, আমার ওয়ার্ক পারমিট বের করো, তোমরা দাও। তখন আমরা সেই পর্যন্তই জানি। আসলে কিন্তু সব ধরনের বিষয় কিন্তু আছে, আমরা সেখান থেকে আমরা সেই পর্যন্ত যাইনি, সেখানে আমরা পৌঁছাতে পারিনি আমরা। এটা হচ্ছে মেন। এখন এখন যে আশাটা আসলে খুব একটা মানে, এখন আশাটা সমস্যা হচ্ছে শুধু আপনার ইন্ডিয়ান ভিসা। এখন ওই তো নিশ্চয়ই মানে সবাই। আমি আমি আপনার কাছে জানতে চাইতেছি যে গ্রিসের থেকে বিষয়টা বের করে এরপরে বাংলাদেশে কি কি প্রসেস আছে, তারপরে গ্রিসে যাওয়া, এটা একটু বর্ণনা করেন। হ্যাঁ, আমি সেটা বলবো। সেটা হচ্ছে আপনার এখন এখান থেকে ওয়ার্ক পারমিট দিলে তারা এই পারমিটটা পাঠায় আমাদের, মনে করেন বাংলাদেশ, নেপাল এবং শ্রীলঙ্কা, এই তিনটা দেশের জন্য আমাদের এম্বাসি হচ্ছে কিন্তু দিল্লিতে। এই তিন দেশে একটা জোন হচ্ছে আমাদের ওটা। আমরা কিন্তু পাকিস্তান থেকে ভিসা নিতে পারবো না, আমরা নিতে জি, হবে আমাদের ইন্ডিয়া। তো আমাদের গ্রিস হয় কি, এখন আমি যেহেতু আমি আমাদের। আমি ভাই একটু মানে গ্রিসের থেকে বিষয়টা বের করার সিস্টেমটা কি? এরপরে শুনে আমি এম্বাসি ফেস করব। হ্যাঁ, এরপরে আমি আচ্ছা, নেপাল, ইন্ডিয়া বা যেখানে যাই, কিন্তু গ্রিসের থেকে বিষয়টা কারা বের করে, কোন পদ্ধতিতে বের করে, একটু এটা একটু ক্লিয়ার করেন। জি, এটা হচ্ছে আপনার, আমি যেমন, আমি যদি আমার মালিককে বলি আমার ছেলে আছে, ভাই হ্যাঁ, আছে, রাইট, হ্যাঁ, আমার একটা ওয়ার্ক পারমিট প্রয়োজন। তা আমি যখন যেই কোম্পানিতে কাজ করি সেখানে আমি একবার এটা বলছিলাম, তারা বলছে না এটা আসলে আমরা পারবো না। এটা তো বিশাল কোম্পানিতে কাজ করি কিন্তু, বড় কোম্পানি। তারা বলছে এটা শুধু পারবে হোটেল এবং রেস্টুরেন্ট। তারা তাদের ল দেখছে, তাদের ওয়েবসাইট দেখছে, তারা দেখে এটা আমাকে জানাইছে। তো আমি অন্য জায়গায় উকিলের সাথে আলাপ করার পরে উকিল আমাকে একই কথা বললো, যেটা শুধু হোটেল রেস্টুরেন্ট, কিন্তু তুমি যেখানে কাজ করো যে কোম্পানিতে, সেই কোম্পানি পারবে না। তো আমি এখন এখান থেকে যদি আপনার কোনো পরিচিত বা আমার কোন যে কেউ যদি এখানে লোক আনতে চায়, কারোর আত্মীয় স্বজন, সে মালিকের কাজ করবে, যে মালিক তাকে বলবে আমার একটা ওয়ার্ক পারমিট প্রয়োজন। তো সে দেখা গেল সেক্ষেত্রে একজন লয়ারের শরণাপন্ন হইতে হবে, এবং লয়ার আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিবে কি কি করতে হবে কি করতে হবে না, সবকিছু দিবে। সেক্ষেত্রে মালিকের একদম ডিটেলস সবকিছু লাগবে। আর আমাদের দেশে যে পোস্টাল অর্ডার, যে আমরা চাকরির সময় যে ইনভ্ল্যাপের সাথে যে পোস্টাল অর্ডার যেটা আমরা বলি আর কি, এই দেশের ভাষা সেটাকে বলে পারাবলো। এই পারাবলি দিতে হয়, মানে এখানে ফিটা 200 ইউরোর ফিটা পারাবলি ফি। দিতে হয়। হ্যাঁ, ফ্রি, জি, হ্যাঁ ফ্রিটা। হুম, এটা দিয়ে হুম। আবেদন করলে তখন মিনিস্ট্রি থেকে একটা কাগজ বের হয়, ওটা আমাকে দিবে, এবং তার আরেকটা পেপার পাঠাবে আপনার দিল্লি এম্বাসিতে। ঠিক আছে? তো ওয়ার্ক পারমিট যখন জি। আমার হাতে আসবে, আমি আমার লোককে মানে করবো যে আপনি এবার ইন্ডিয়ান ভিসা করেন, ইন্ডিয়াতে এবার আপনি যান। তখন ও, সেখানে গেলে তার মানে ভাই, এখন তো একটু। তার মানে জি, তার মানে এটা হইলো ইচ্ছা করলে আপনারাও বের করতে পারেন, কিন্তু সে মালিক খুঁজে বের করতে হবে। সেটা হচ্ছে হলো রেস্টুরেন্ট, হোটেল বা কনস্ট্রাকশন এই জাতীয় যে সমস্ত মালিক আছে, ওই সমস্ত মালিকের কাছে যদি আপনি তাদের চাহিদা মোতাবেক তাদের লোক লাগবে কিনা এভাবে খোঁজ করে যদি জানান, জানানোর পরে তারা যদি বলে যে হ্যাঁ আমার লাগবে, এরপরে হয়তো বা আপনি আপনার প্রার্থীর পাসপোর্ট সহ বা যে যে ডকুমেন্টস গুলো লাগে তার কাছে সাবমিট করলে সে হয়তো ওয়ার্ক পারমিটটা দিবে বা বের করবে, বা একজন লয়ার দিয়ে সেটা বের করবে। বের করার পরে এরপরে জি, এরপরে সে পেপারস হয়তো যেহেতু আমাদের দেশে গ্রিসের এম্বাসি এখনো চালু নাই, ইন্ডিয়া, নেপাল বা যেখানে আছে, আপনি যেখানে চাবেন, যে দেশের থেকে আপনি এম্বাসি ফেস করতে চাবেন, সেখানে হয়তো বা আপনার ওই ডকুমেন্টসটা পাঠাইলে এরপর আপনার প্রার্থীকে জানাবে যে হ্যাঁ তুমি অমুক এম্বাসিতে ওই এত তারিখে যে এম্বাসি ফেস করে, এভাবেই তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, ওখানে এম্বাসি থেকে কল করবে, কিন্তু এখানে আপনার মানে আপনার ইচ্ছা মতো হবে না। যে আমি আমি যেমন আমি বাংলাদেশে আছি, আমি দুবাই এম্বাসি এম্বাসি ফেস করবো, চায়না এম্বাসিতে ফেস করবো না। তাদের ওই জি। আমি কি বললাম না আগে, জোন। এটা হচ্ছে ইন্ডিয়া, বাংলাদেশ, আপনার শ্রীলঙ্কা এবং নেপাল, এই তিন দেশের জন্য জোন হচ্ছে ওই আমাদের ও দিল্লি আচ্ছা, আর কি। দিল্লি, জি। ঠিক আছে?
জি, জি এটা হচ্ছে এখানে আসার প্রসেস। এখন এখন তো আমাদের যদিও একটু বলে রাখি যে আমাদের কূটনৈতিক সম্পর্ক যেহেতু ভালো না, সেক্ষেত্রে কিন্তু জি খরচের ব্যাপারটা এখানে কিন্তু খরচের ব্যাপারটা কিন্তু এখানে চলে আসে। হ্যাঁ, জি তো এখানে যে যে অ্যামাউন্ট এখানে মানে এটা প্রাসঙ্গিক কিন্তু চলে আসছে, যদিও আপনি প্রশ্ন আমাকে করেন নাই, এটা জি প্রাসঙ্গিক চলে আসছে এটা, যে এখন এখানে যে খরচের ব্যাপারটি এখানে সিম্পল খরচ, কিন্তু একদম বেশি একটা জি মানে একদম একদম বেশি না খরচ, খুব জি স্বল্প একটা, হয়তো উকিলকে সর্বোচ্চ দিলে বাংলাদেশি টাকা দিতে হবে 60-70 হাজার টাকা, আর এখানে আমার যে ফিটা জমা করার জন্য সেখানে 200, হয়তো 1,20,50 এরকম হয়তো মানে যাবে আর কি এখান থেকে। জি এটা হচ্ছে নিজস্ব ভিতরে যে আমি আমার ভাই আনবো, আমার ছেলে আনবো বা কিছু, তারপরে আদারওয়াইজ যখন আপনার আমাকে যখন আমি ওয়ার্ক পারমিট হাতে পাবো, যখন তাদের এম্বাসিতে চলে যাবে, তখন বাকি ইন্ডিয়া থেকে ভিসা লাগানো, কেমনে কি করবে, সেখানে কতদিন থাকতে হবে, সেগুলো হিসাব করতে গেলে তো আবার অন্য সাইট এটা। হ্যাঁ, জি যদিও আমি সেটা বলি না। এই হচ্ছে এখানকার প্রসেস আর কি। আচ্ছা তার মানে এখন আমরা সুদর্শক মন্ডলী আপনারা যারা কমেন্টস করছেন আপনাদের সবার কমেন্টস আমি দেখতে পাচ্ছি, তবে আপনাদের জ্ঞাতার্থে জানাই যে আমরা প্রত্যেকের কমেন্টসই আমরা পড়ে পড়ে জানাবো, বা যে যে প্রশ্ন করতেছেন সে প্রশ্নের উত্তরগুলো আমরা আমাদের সম্মানিত অতিথির মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যারা কমেন্টস করতে চান বা যে কোনো প্রশ্ন করতে চান আপনারা করে রাখতে পারেন। আমরা ইতিমধ্যে গ্রিসের ভিসাটা কিভাবে বের করা যায়, কিভাবে এম্বাসি ফেস করা যায়, আমরা সেই বিষয়টা শেষ করলাম। বাদ বাকি ওগুলো আমরা একটু আলোচনা করব। তো এর মধ্যে আমরা আপনাদেরকে আবারও একটু অনুরোধ করব, যারা লাইভটা দেখছেন তারা লাইভটা শেয়ার করে দিবেন। আর যারা বিভিন্ন প্রশ্ন বা যে কোনো কমেন্টস করতে চান আপনারা কমেন্টস বক্সে করুন। আর যারা কমেন্টস করছেন আমরা আপনাদের কমেন্টস গুলো দেখতে পাচ্ছি। জি মনিরুজ্জামান ভাই, জি তো ভাই। যাই হোক আমরা গ্রিসের ভিসাটা কিভাবে বের করা যায় এটা আমরা জানলাম। এখন গ্রিসের ভিসা বের করলাম, আমি মনে করেন যে গ্রিস এখন পৌঁছাইছে যদি কারো কপালে থাকে। তো গ্রিসে মানে আহ কি কি কাজের চাহিদা থাকে সাধারণত, আমাদের বাংলাদেশিরা কি কি কাজ করেন সেখানে, বা এই যে হোটেল রেস্টুরেন্ট বা এই টাইপের কি 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 কাজের সুযোগ সুবিধা সেখানে আছে? আমাদের ইলিয়াস ভাই, আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশিরা কিন্তু মানে এই কাজটাতে আগ্রহী বেশি, রেস্টুরেন্ট এবং হোটেল। হোটেল জি কিন্তু সবসময়, সেটা হচ্ছে যদিও সিজনাল, শুধু সামার টাইমে সেখানে 7 মাস, 7 মাস বা 6 মাস কাজ থাকে। এইটাই আমাদের বাংলাদেশিদের জন্য সবচেয়ে, আমি উত্তম বলবো না, কিন্তু আমরা আগ্রহী। উত্তম বলবো না আমি, জি আগ্রহী জি জি আমরা। আর যারাই এই দেশে নতুন আসে, আমরা সবাই কিন্তু টাকার পিছে দৌড়াই, এটা সবারই। আসলে এই দেশে আসতে হইলে এদেশের মেন হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজটা শিকার পরে একটা ভালো একটা ভালো কিছু করা যায়। এমন না যে কেউ ভাষা না, মানে ভাষা না শিখলে কি ভালো কিছু করতে পারে না, এরকম বহুত লোক আছে ভাষা না শিখেও অনেক কিছু করতে পারে, করতেছে ইনশাল্লাহ। তবে আমি বলবো, যারাই আগ্রহী এদেশে আসার জন্য, আসতে চায় বা কিছু, সেটা হচ্ছে তারা দেশে থাকতেই যেন, এখন ইউটিউব আছে, বিভিন্ন চ্যানেল আছে, তারা এই সমস্ত মানে এই সমস্তের মাধ্যমে তারা কমপক্ষে যেন ভাষাটুকু যেন একটু মানে মোটামুটি এক কথা, ভাষা ভাষা না শিখলে ভাষা তাদের ঠিক সঙ্গে আছে। কাজ করা হ্যাঁ হ্যাঁ কিভাবে কাজ করবে? হ্যাঁ। হ্যাঁ এখন এটাই আমি বলতে পারি যে আপনার কাজের ব্যাপারে আমরা হোটেল এবং রেস্টুরেন্টে আমরা বেশি মানে আগ্রহী আর কি, আর উত্তম বলবো। কাজ করতে হবে। জি জি জি। তার মানে জি জি বাংলাদেশের জি, জন্য হোটেল রেস্টুরেন্ট এই টাইপের কাজগুলো বেশি থাকে আর কি। বেশি। তো জি আহ, জি। এই একটা বিষয়, আরেকটা বিষয় হচ্ছে হলো যে গ্রিসের যেটা আমাদের মূল লক্ষ্য আর কি, যে গ্রিসের বেতনটা দেওয়া হয় কিভাবে, এটা কি মানে ঘন্টা চুক্তি নাকি মাসিক, না কোন সিস্টেমে দেওয়া হয়? আর একজনের মিনিমাম এ- মিনিমাম স্যালারি কত আহ, হয় আর কি গ্রিসের? 2025 সালের যে গভর্নমেন্ট রুলস, মিনিমাম স্যালারি হচ্ছে আপনার 880 ইউরো পার ডে, 39 ইউরো 50 সেন্ট পার ডে। ডে হচ্ছে আপনার, আই মিন মানে 5 দিন, সপ্তাহে 5 দিন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শুক্রবার, সপ্তাহে 5 দিন, শনি রবি আট সাপ্তাহিক ছুটি ঘন্টা 2 দিন। জি জি, 8 ঘন্টা 40, মানে পার ডে 8 ঘন্টা হইলে 5 দিনে পাঁচ 5 আটটা আটা চল্লিশ 40। ঘন্টা জি জি জি। এই 40 চল্লিশ, ঘন্টা কাজ করবে 40 ঘন্টা সপ্তাহে। এইভাবে। জি আপনার এটা হচ্ছে আপনার মিনিমাম স্যালারি আর কি, এটা 880 ইউরো। জি 26 সালে হয়তো এটা মাসিক। একটু ইয়ে হবে, আহ, ইনক্রিজ হবে, হ্যাঁ, মাসিক। অর্থাৎ এবং আটশো এই আশি ইউরো স্যালারিতে হলো তার মিনিমাম।
এর মিনিমাম, হ্যাঁ মিনিমাম। হুম, আর আপনার এই স্যালারিটা কিন্তু, এই মিনিমাম স্যালারি এটা কিন্তু, এই স্যালারিতে কেউ কাজ করে না কিন্তু। এখন জি, দ্রব্যমূল্যের দাম কিন্তু এই দেশেও অনেক। আমি সেই যখন 2006-এর কথা বলি, এখানে যখন স্ট্রিট মার্কেটে যখন আমি যেতাম কাঁচা বাজারে, 10 টাকার বাজার আনলে দেখতাম 2টা ব্যাগ হইতো। এখন 10 টাকার মানে ওই 3টা ব্যাগ লাগে আপনার 50 টাকার বাজার করতে। তো হ্যাঁ, সেদিকে না যাই। তো এখন কথা জি, হচ্ছে, এখন স্যালারি যে এখানকার এই দেশি ভাষায় বলে রোখামাতা, রোখামাতা জি, এভরিডে যদি কেউ কাজ করে, মিনিমাম 45 ইউরো, মিনিমাম 45 ইউরো। 45, হ্যাঁ, হুম, 45 ইউরো। আর যদি যেই যে রেস্টুরেন্টের কথা বলতেছি, যারা কাজ জানে তাদের তো আর কোনো, তাদের তো 8 ইউরো ঘন্টা হয়, মিনিমাম তো 60 ইউরো, মানে 7 ইউরো হয় ঘন্টা। আর যারা শুধু ডিশ ওয়াশের কাজটা করে, এটা ডিমান্ড এখানে বেশি এখন, এই কাজটা সবাই করতেছে না। যারা এগুলো আগে যারা করে এখন মনে করেন ডিশ ওয়াশ থেকে তারা গেল অ্যাসিস্ট্যান্ট কুকে চলে গেছে, বা তারা ভালো একজন কুক হয়েছে, এখন তাদের ডিমান্ড এখন হুম, ওইদিকে আরো হাই। তো এই কাজটার ভিতরে ডিমান্ড বেশি এখন এখানেও। মনে করেন এক্সাম্পল আমি বলি, আমার এক গ্রামের ছোট ভাই ছিল এখানে, ওকে আমি একটা রেস্টুরেন্টে কাজ দিয়েছিলাম, 12 ঘন্টা করে দৈনিক কাজ। সে মনে করেন 3 মাস সেই কাজটা করলো, করার পরে সে প্রতি মাসে 1860, 50, 1860 এরকম 3 মাস কাজ করার পরে তার টাকা টাকা গোছে সে অন্য জায়গায় চলে গেছে। তারও অনেক মানে এই যে একটা সুন্দর একটা সিস্টেম, 12 ঘন্টা কাজ, 1800, 1850 ইউরোর মানে হচ্ছে আপনার অ্যারাউন্ড 3.25 লাখ টাকার মতো, বিশাল পৌনে অনেক। পৌনে 3 লাখ টাকার মতো, হ্যাঁ। তো সে যদি এখানে যদি আপনার যদি 50,000 টাকা খরচ করে, সেখানে মোটামুটি সুন্দরভাবে এখানে থাকা খাওয়ার জন্য তার না, 50,000 জি, টাকা আ- সে সেভ করতে আরেক পারে, আরেক সেখানে 2 লাখ সোয়া দুই জি, লাখ টাকা। জি, আরেকটা বিষয় হচ্ছে হলো, আহ অর্থাৎ যে মালিকের আন্ডারে কাজ করবে, অর্থাৎ যে মালিকের আন্ডারে তার ভিসা হবে, এটা কি বাধ্যবাধকতা নাকি যে সে মালিকের আন্ডারেই থাকতে হবে, নাকি স্বাধীনতা আছে? আমি এখানে ভালো লাগলো না, আমি অন্য জায়গায় যেয়ে কাজ করলাম, এরকম কি কোনো কিছু আছে? এখানে আমি আপনাকে ইলিয়াস ভাই বলে রাখি, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। সেটা হচ্ছে, যারা ব্রোকারের মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করে, ব্রোকারের জি, মাধ্যমে, তারা শুধু মানে মালিক হোক যেইভাবে হোক, তাদেরকে ফুসলাইয়া হোক, টাকা দিয়া হোক, ভাষা দিয়া হোক, তারা যদি ওয়ার্ক পারমিট বের করে যে লোক এখানে আনে, এই লোক তো বৈধভাবে এখানে আসছে এই দেশে, 3 দিন দেশে তো জি, আসছে বৈধভাবে, ঠিক আছে। এখন বৈধ যেহেতু আসছে, সে যদি এই দেশে কোনো একটা সেখানে কাজ না করুক, যদি কাজ থাকে তাহলে এটা মানে কি বলবো, একদম ভেরি গুড যদি কাজ থাকে মালিকের। আর যদি কাজ না থাকে, সে অন্য কোথাও যদি কাজ করে, যদি সে বা 90 দিন কাজের যদি সে ট্যাক্স ঢালে, তাহলে সে অটোমেটিক আপনার টিআরসিটা হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। আর জি, এমন কোনো বাধ্যকতা নাই। যেমন আমি আমার ছেলেটা এই আমি আমি বলে রাখছি, আমার ছেলে কিন্তু আমার এখানে কাজ করতে হবে, আহ, ঠিক আছে। আমার ছেলে আমার এক মালিকের এখানে কাজ করতে হবে, এই আর কি। তো এই বাধ্যবাধকতা আচ্ছা, কারোর কারোর মানে আছে, আর কারোর নাই। দুইটা সিস্টেমই মানে বলে রাখলাম আর কি। জি। এখন এর সঙ্গে যে যে মালিকের আন্ডারে কাজ করে, এটা থাকা খাওয়া, যেমন সৌদি বা কাতার বা দুবাই, যে সিস্টেম, কোনো মালিকের খাবার দেয়, অথবা থাকার জায়গা দেয়, অথবা থাকার জায়গা দিলে খাবার দেয়, দেয় না, এরকম এরকম কি সে গ্রিসে কি এই ধরনের কোনো সিস্টেম আছে? না ইলিয়াস ভাই, সেগুলো তো শুধু কোরিয়াতেই আমি দেখলাম। আমি কিন্তু বিশ্বের অনেক দেশে কাজ, অনেক, আমি মোটামুটি প্রায় 23টা দেশ আমার ঘোরা হয়েছে এই পর্যন্ত। এর জি, মধ্যে আমি 7টা দেশে কাজ করছি, বিভিন্ন দেশে, মানে কোরিয়া সহ আর কি। তো আমার অভিজ্ঞতা, এখানে এই দেশে কিন্তু এই সিস্টেমটা নাই। এখানে যতক্ষণ আপনি রেস্টুরেন্টে কাজ করবেন, কাজের অবস্থায় আপনি খান, সমস্যা নাই। সমস্যা কাজের নেই, জি। অবস্থা কিন্তু ওই যে থাকা খাওয়া, আপনার ট্রান্সপোর্টেশন, এইসব কিন্তু এখানে নাই। এগুলো আপনার ও আচ্ছা, আপনার আচ্ছা, নিজেকেই, নিজেকে সম্পূর্ণ আপনাকে থাকতে নিজের। হবে, সম্পূর্ণ আচ্ছা, আচ্ছা। নিজের, হ্যাঁ। ব্যয়বহুল আহ, নিজের সবকিছু। এটা তাতে কোরিয়ার মতো না আসলে যদিও। তাতে আমি যদি মিনিমাম 880 ইউরো মাসিক স্যালারি ধরে চলাফেরা করি, তাহলে আসলে খরচ তো এক একজন এক একভাবে করবে, এটা স্বাভাবিক। কেউ কম করে, জি, কেউ বেশি করে। এই 880 ইউরোর মধ্যে কত সেভ করে বাদ বাকি বাংলাদেশে পাঠানো সম্ভব? আপনি যদি একদম ভালোভাবে, যদি একদম ফ্রিডম মতো চলেন, সপ্তাহে 2 দিন ছুটি করেন, একটু ঘুরতে গেলেন, সেক্ষেত্রে আপনার 350 ইউরো আপনার এনাফ। 300 জি, থেকে 350 ইউরো। কেউ হয়তো স্মোকিং করে, কেউ একটু বাজে নেশা টেশা আছে, এরকম যদি থাকে, তার জন্য 350। যে এইসব না করে তার জন্য 300 হইলেই খুব একদম সুন্দরভাবে চলতে পারে।
তার মানে 500 ইউরো যদি সেভ করে, সেখানে দেখা গেল যে আপনার এই কি বলে এটাকে, এই মনে করেন বাংলাদেশি প্রায় 70,000-এর মতো হয়ে যায় মনে হয়, বা আরো 70 বেশি মতো। আশেপাশে কিছু। জি, জি। জি। কিন্তু আসলে তো কেউ 8 ঘন্টা কাজ করে না, সবাই তো 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করে। এটা আপনার যেটা জি, প্রশ্ন ছিল যে মিনিমাম স্যালারি প্রেক্ষিতে আপনি সেটা মানে প্রশ্নটা হ্যাঁ, ছিল। হ্যাঁ, 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 রাইট, রাইট। না, এটা। আমরা আমরা জি। মিনিমাম, কারণ এক একজন এক একভাবে করবে। জি। কারো ওভারটাইম থাকতে পারে, কারো ওভারটাইম নাও থাকতে পারে। তবে গ্রীষ্মে ওভারটাইমের সুযোগটা কেমন? ওভারটাইম কেমন থাকে? ওভারটাইম রেস্টুরেন্টে থাকে, রেস্টুরেন্টে প্রায় সব রেস্টুরেন্টেই আছে, থাকে। হোটেলে তো, হোটেলে কিন্তু ওভারটাইম থাকে না, হোটেলে যেহেতু সিজনাল কাজ, জি, হোটেলে কিন্তু ওভারটাইম থাকে না। হোটেলের বেতন কিন্তু আবার অন্য অন্য ক্যাটাগরির, সেখানকার ট্যাক্স অন্য জি। ক্যাটাগরির, সেখানে ট্যাক্স পে পে করে আপনার ডবল। আর রেস্টুরেন্টে যারা সিটিতে কাজ করে, তাদের কিন্তু ট্যাক্স, তারা মালিকরা একটু এদিক সেদিক করে তাদেরকে হাফ ট্যাক্স দেয়। যদিও এখন এই জিনিসটা কিন্তু আগে ছিল, এখন আর যদিও নাই, এখন খুব হার্ড। আপনাকে আপনার পেমেন্ট কিন্তু আপনাকে ব্যাংকে করতে হবে এখন। আগে ছিল কিন্তু আপনাকে ক্যাশ দিবে, হাতে দিবে। আর বেতনটার সম্পর্কে একটা প্রশ্ন করছিলেন, সেটা হচ্ছে এখানে কিন্তু মাসিক বেতন, ঘন্টা, কেউ সপ্তাহে নেয়, কেউ 15 দিনে নেয়, কেউ মাসে দেয়। কিন্তু এখন যে হুম, সিস্টেম, যে রুলস, এখন গভর্নমেন্ট রুলস, সেটা এখন একদম মাসিক বেতনের কাছে চলে যায় আর কি। মানে মাসিক হুম, বেতনটা এখন ব্যাংকে পে করতে হয়। এটা হচ্ছে এখন এখানকার রুলস। জি। আর আরেকটা বিষয় হচ্ছে হলো যে কাজ কি অ্যাভেলেবেল কিনা? আমার একটা কাজ মনে করেন যে আমি এখানে ভালো লাগলো না, আরেক জায়গায় যাব। তো যে কোনো কাজ খুঁজে পাওয়া কি খুব সহজ নাকি কঠিন, বা কাজের হাহাকার আছে কিনা, বা কাজ পাওয়া যায় কিনা? ইলিয়াস ভাই, আপনাকে আমি, এই জিনিসটা আসলে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। সবাই ইউরোপের অবস্থা কিন্তু আপনার 2012 থেকে প্রায় 2000, মানে করোনা পর্যন্ত, 21-22 পর্যন্ত কিন্তু খুব খারাপ ছিল সব জি, দেশ ইউরোপের। পুরা বিশ্ব যেখানে থমকে গেছে, তার মধ্যে একটা একদম বেশি থমকে, মানে একটা দেশ, আমি আমি মনে করি এই গ্রিস। এই গ্রিসে কিন্তু মানুষের অনেক কষ্ট করে কিন্তু মানুষ যারা স্ট্রাগল করে, যারা এখন আপাতত মানে এখানে আছে, তারা কিন্তু এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। কাজের কোনো ক্রাইসিস নেই, কাজের কোনো কাজের কাজ। ক্রাইসিস এই মুহূর্তে না। কাজের ক্রাইসিস আপনার আপনার এই 23-এর পরে কাজের কোনো ক্রাইসিস নেই। এখানে আপনি কাজ একটা না একটা আপনি পাবেনই, বেকার কোনো লোক নাই। এক আপনার এক কথায়। 2000 জি, 2000 আপনার আপনার 17-18-তে মানুষের পকেটে টাকা থাকতো না। এখানে এখন কারোর মানে পকেট খালি নেই, তার মানে কাজ আছে, হুম। টাকা আছে। এখনকার মানে অবস্থা হয়েছে এটা। আপনার দেখা মতে এখন বাংলাদেশ থেকে জানা মতে বা দেখা মতে বাংলাদেশের থেকে প্রতিনিয়ত কি পরিমাণ লোক সে ঢুকতেছে যে গ্রীষ্মে, বা ঢুকতেছে কিনা? এটা আসলে বলা, এটা আমরা আসলে ফেসবুক এমন একটা মানে এখন মানে কি বলবো যোগাযোগ ব্যবস্থা। এখন কারোর ভাই আসলে, কারোর কোনো আত্মীয় স্বজন আসে, সে ফেসবুকে দেয়, এগুলা আসে। এখন একদম যে আসে না, আমার পরিচিত একটা লোকের, মনে করেন আজ থেকে 4 দিন আগে, মানে আমার এক ফ্রেন্ড, ওর ছেলে প্লাস আরো 3 জন লোক ইন্ডিয়াতে গেছে, ইন্ডিয়া গিয়ে তার ভিসা টিসা করে নিয়ে আসছে। এখন সে হয়তো ফ্লাই করবে আর 4-5 দিন পরে। কালকে আমার সাথে জি, কথা হইলো আমার ফ্রেন্ডের সাথে, বলে 4-5 দিন পরে আমি ছেলেকে হয়তো ফ্লাই করাবো আর কি। জি, আসে, জি, একদম আসে না যে তা না। তো বিষয়টা খুব মাঝখান দিয়ে বন্ধ ছিল এই গত 3 মাস যাবত। যারা আজ থেকে, আরেকটা কথা আপনাকে বলে রাখি, যারা 2 বছর আগে, 1 বছর আগে যারা ওয়ার্ক পারমিট জমা দিয়ে রাখছে, ওয়ার্ক পারমিট বের হয়েছে, এম্বাসিতে কাগজ চলে গেছে, তারা বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের কারণে তারা ইন্ডিয়াতে যেতে পারতেছে না, তাদেরকে কিন্তু গত 2 মাস যাবত তাদের কিন্তু কল করতেছে ইন্ডিয়াতে হুম, যাওয়ার জন্য, অ্যাটেন্ড করার জন্য। এবং তারা যদি প্রপার আপনার ডকুমেন্টস তারা শো করতে পারে, আমার মনে হয়, এটা আমার ধারণা, তাদেরকে কিন্তু ভিসা দিয়ে দেয়, যদি তারা প্রপার ডকুমেন্টস করতে পারে, যদি আপনি শো করতে পারে, আমার মনে হয়। এটা আমি বুঝতে যদিও পারছি। জানি না, অতিরিক্ত বললাম আমি। জি, আসে মানুষ। জি, আরেকটা বিষয় হচ্ছে হলো যে আমরা দর্শক মন্ডলী, আমরা বিদেশে যাওয়ার পদ্ধতি, সেখানে মিনিমাম স্যালারি এবং থাকা খাওয়া সহ যে খরচ এবং ওভারটাইম প্লাস কাজের নিশ্চয়তা সবকিছু সম্পর্কে আমরা জানলাম। তো দর্শক মন্ডলী, এই মুহূর্তে যারা আপনারা লাইভটা দেখছেন, আপনাদেরকে আবারও অনুরোধ করি লাইভটা একটু শেয়ার করে দিবেন। আর যারা কমেন্টস করছেন, সবার কমেন্টস আমি দেখতে পাচ্ছি। আর যারা করেন নাই, তারা কমেন্টস করে রাখতে পারেন। আমরা কিছুক্ষণের মধ্যেই কমেন্ট বক্সে যাব। তো তার আগে আরো কিছু প্রশ্ন আছে, আমরা আমাদের সম্মানিত অতিথিকে সে প্রশ্নগুলো করে তারপরে আমরা ইনশাল্লাহ কমেন্টস বক্সে যাব।
তো মনির ভাই, মোটামুটি আহ গ্রীষে এখন যেটা যাব, যে বিষয়টা সেটা হচ্ছে ফ্যামিলি নিয়ে থাকার সুযোগ আছে কিনা। ফ্যামিলি নিয়ে থাকার কথা যদি আমি বলি, ফ্যামিলি নিয়ে থাকার সুযোগ আছে। তা আমাদের জি। সমস্যা হয়েছে এখানে ফ্যামিলির কাগজটা যখন এখানে মিনিস্ট্রিতে জমা দেওয়া হয়, এটা অনেক লেন্দি। ঠিক আছে, অনেক লেন্দি এটা। যদি আপনি এখান থেকে যারা 17 সালের আগে মোটামুটি আমার পরিচিত যে অনেক লোক আছে ফ্যামিলি না থাকে এখানে। জি। আর 17 সালের পরে আমার জানা মতে কেউ আসে না, যদিও কেউ আমার অজান্তে কেউ এসে থাকে জানি নাই। বিষয়টা সো টাফ। এই জন্য আমাদের মেন সমস্যাটা হচ্ছে কি, ভাই আপনাকে বলি, আমাদের এমবাসিটা যদি ঢাকাতে থাকতো, জি। তাহলে আমাদেরকে একবার রিজেক্ট করলো, সেকেন্ড টাইম আবার হুম, যাইতাম, থার্ড টাইম আবার যাইতাম, বাই জি। দ্য রোটেশন। বাট এখন তো আমাদের ইন্ডিয়াতে আমাদের প্রতিনিয়ত সমস্যাই। সেখানে আমরা এখন মানুষ এখন মানে সবাই তো ফ্যামিলি আনতে, সবাই তো বউ বাচ্চা নিয়ে কাছে থাকতে চায়, কে না চায় জি। বলেন? কিন্তু শুধু যখন ওই কথাটা মনে হয় ইন্ডিয়ান ভিসার কথা, তখন মানুষ নিজের থেকে ইয়ে হয়ে যায়, মানে নিজের থেকে বাদ আমরা দিয়ে দেয় যে না, আমরা প্রয়োজন আশা নেই। করবো অতি দ্রুতই এই সমস্যাটা কাটবে। আরেকটা বিষয় হচ্ছে যে গ্রীষে আহ, মানে সিটিজেনশিপ হওয়ার সুযোগ আছে নাকি, বা এটা কত বছর লাগে সিটিজেনশিপ নিতে? সিটিজেনশিপ হতে কত সময় লাগে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসলে। যদিও অনেকে আমাকেও বলে, ভাই আপনি এখনো পাসপোর্ট পান না, এত বছর বিদেশ করেন এখনো পাসপোর্ট পান না, আমাকে অনেকে প্রশ্ন করে। আসলে গ্রিসের, ইউরোপের অনেকগুলা দেশের, ইউরোপ কিন্তু এটা একটা মানে যে একটা মহাদেশ, এই মহাদেশের ভিতরে কিছু কিছু দেশের আইন খুবই মানে ইজি। যেমন আগে পর্তুগাল ছিল, 5 বছরে পাসপোর্ট হইতো, এখন সেটা এখন আস্তে আস্তে স্পেন। উড্ড হইতেছে। এখন স্পেন হচ্ছে আপনার জানি না স্পেন এক্স্যাক্টলি কত বছর লাগে। সুইডেনেরটা এখনো বহাল আছে 5 বছর। এখন গ্রিসের ব্যাপার যদি আপনাকে বলি, গ্রিসের ব্যাপারে এখানে একটা আপনার রুলস আছে, যেটা আমি আমি জানি যদি ভুল না করে থাকি। সেটা হচ্ছে 15 বছরের যদি ইনকাম ট্যাক্স সাবমিশন করার যদি কোনো ডকুমেন্টস থাকে প্রপার, তাহলে সে এক্স্যাক্টলি পাসপোর্টের জন্য আবেদন করতে পারে। তো পাসপোর্টের আবেদন করার পূর্বে তার যে হ্যাসেল আছে এখানে অফিসিয়াল মিনিস্টারির, আপনার এগুলা আসলে পোহাইতে পোহাইতে মানুষ মানে এগুলার সে ওই এইভাবে আপনার টিআরসি নিয়ে থাকে, সেটি অনেক ভালো। ঠিক আছে, হয়তো পাসপোর্ট পাইলে এটার একটা আলাদা পাওয়ার, যে হয়তো অন্য দেশে গিয়ে সে শিফট হইতে পারে। শিফট হওয়ার আরেকটা সিস্টেম আছে এখানে। কেউ যদি এখানে 5 বছরের একটা কার্ড, সেটাকে বলে এই দেশের ভাষায় বলে এপি মাকরন। এপি মাকরন দিয়ে কিন্তু এই দেশের থেকে অন্য দেশে গিয়া কাগজপত্র শিফট করা যায়। এটা খুব সহজ পদ্ধতি। যেমন আমি এখানে পাসপোর্ট যেহেতু পাই না, আমি সুইডেনে গিয়া কাগজ, আমি আমার পেপার আমি চেঞ্জ করলাম, সেখানে 5 বছর থাকলে আমার ইয়ে হয়ে যাবে, পাসপোর্ট হয়ে যাবে। জি। এরকম আর কি, সিটিজেনশিপ মানে পাসপোর্ট। এই দেশে গ্রিসের এরকম অহরহ বাঙালি কেউ আমার জানা মতে না। তবে যারা এই দেশে হয়তো জন্মগ্রহণ করছে যারা, এরকম আমার পরিচিত কয়েকজন আছে, তাদের বাচ্চা কাচ্চাদের পাসপোর্ট বা 18+ যারা অ্যাডাল্ট তাদেরও পাসপোর্ট আছে, আমার জানা মতে আছে কয়েকজনের। এরকম আর কি। কিন্তু এমনি অহরহ ভাবে ভালোভাবে আসলে কারোর পাসপোর্ট এখানে আবেদন করাটা খুব খুব টাফ, খুব টাফ এটা। একটা বিষয় ভাই, গ্রীষ্মের নিরাপত্তা কেমন? মানে চলাফেরা আপনাদের কোনো সমস্যা হয় কিনা, বা না, আমাদের আসলে গ্রীষ্মের এক একটা সময় ছিল, কিন্তু সময় এখন প্রযুক্তি, এখন সময় আস্তে আস্তে যখন বাড়তেছে, তখন নিরাপত্তাও মানুষের একটু আসলে ইয়া হয়ে আসতেছে, একটু সুন্দর হয়ে আসতেছে। আগে এরকম ছিল না। আগে রাস্তাঘাটে মানুষ যখন এই দেশে অ্যাভেলেবল ছিল, আমি দেশের নাম নেই বলবো যদি কেউ মাইন্ড না করে, আফগানিস্তানের লোকের এখানে অনেক ক্রাইম করতো। আফগানিস্তান, ইভেন পাকিস্তান, এরা অনেক বাংলাদেশিকে ধরে মারধর করে টাকা পয়সা নিয়ে যেত, মোবাইল নিয়ে যেত। এরকম আমি কিন্তু জি। আসলে এরকম সাহস করে এরকম ভোরবেলায় ফজর নামাজ পড়ে দেখলাম, আমি একদিন মানে কয়েকদিন আমি রাস্তা দিয়ে হাঁটতাম, আমি দেখতাম তখন একটু, যদিও খুব ইয়ে ছিলাম, ইয়াং টিয়াং ছিলাম তখন, তখন এরকম দেখতাম যে আমাকে কে ধরে, আমি দেখি একটু। আমাকে এই ধরনের কোনো ইয়েতে আমি প্রতি ইয়েতে আল্লাহর রহমতে পড়িনি এখন করেন পর্যন্ত। নাই। তো জি। আগে ছিল, এখন নাই, এখন নাই, এখন নাই। হুম।
আর গ্রীষ্মের আবহাওয়াটা কেমন, মানে শীত কেমন বা গরম কেমন? গ্রীষ্মের শীতটা যদি আমি কি বলবো, এখানে আসলে দুই ঋতুর দেশ বলা যায়। জি। আমাদের বাংলাদেশে যদিও আমাদের 6 ঋতুর দেশ, 6 ঋতুর দেশ কি এখন আছে? নাই। তা আমি যখন 2006 সালে 7 সালে যখন আসছি, মানে যখন ছিলাম, তখন তো দেখতাম আপনার ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত স্নো হয়তো আপনার প্রচন্ড ঠান্ডা ছিল। এখনো সেই ঠান্ডা জি। নাই। এখন ওই যে এই যে এখন আমি বাসার ভিতরে আছি, হিটার চালাই না কিছু না, একটা জ্যাকেট গায়ে দিয়ে আছি নর্মাল, এরকম আর কি। আবহাওয়াটা অত্যন্ত ভালো, অত্যন্ত সুন্দর একটা আবহাওয়া। আর ইলিয়াস ভাইকে আরেকটা কথা বলে রাখি দর্শকের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ইউরোপের মধ্যে কিন্তু এই এই যে মানে বাংলাদেশি একটা মানে গ্রাম, যেটা আমি বলবো আর কি, বাংলাদেশে একটা ঐতিহ্য বা গ্রাম বা বাংলাদেশের একটা আড্ডা ফাড্ডা, এটা কিন্তু গ্রিসের দেশে চলে, গ্রিসে আছে কিন্তু অ্যাভেলেবল। কিন্তু আপনি সামনে যান, আমি যখন ফ্রান্সে গেলাম, সুইডেন, আমি যত দেশে গেলাম সামনে, কেউ কিন্তু কাউকে 10 মিনিট সময় দেয় না। তো এই দেশটাতে দেয়। এই একটা জিনিস খুব সুন্দর। এবং খাওয়া দাওয়ার ব্যাপারে সবকিছু বাংলাদেশি, সবকিছু পাওয়া যায় এখানে অ্যাভেলেবল, কোনো সমস্যা নাই। মানে ইনপুটে আসে, বা এখানে কৃষক আছে, বাংলাদেশি কৃষক আছে, তারা এখানে চাষাবাদ করে হ্যাঁ, সবজি আপনারা উৎপাদন আপনারা করে। এই প্রশ্নটা করতাম যে আমাদের বাংলাদেশিরা যারা আছেন অবশ্যই একটা উল্লেখযোগ্য সংখ্যক তো সেখানে বা আছে প্রবাসী। তো এদের ক্ষেত্রে আমরা যেহেতু বাঙালি এবং অধিকাংশ মুসলিম, তো এদের ক্ষেত্রে এসে বাইরে বের হলে আপনারা এই খাওয়া দাওয়ার ব্যাপারে কেমন কি, মানে খাবার দাবার পাওয়া যায় কিনা বাংলা, বা আপনারা যে খাবারগুলা খান হালাল খাবার বা বাংলাদেশি খাবারগুলা? আসলে সেটা বলতে গেলে একটু মানে একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে প্রশ্নটার উত্তর দিতে হয়। সেটা হচ্ছে, জি। যেমন আমি কোথাও যাইতে নিলাম, এখন আমার ক্ষুধা লাগছে, আমি একটা জি। স্যুপ লাকি খাবো, এই যে আমাদের কি বলে এটাকে, স্যান্ডউইচ খাবো। এখন স্যান্ডউইচের যে মিটটা কাটে, ঠিক আছে, জি। এটা কাটে একটা ছুরি দিয়া, যেটা যেটা শুকুরের মাংস সেটাও কাটে কিন্তু এটা দিয়া, যেটা মুরগির মাংস সেটাও মানে কিন্তু কাটে এটা দিয়া। একই একই ছুরি ব্যবহার করে। একই ছুরি। তো সেখানে যদি আমরা জি। হালাল হারাম যদি সেখানে যাচাই করি, তাহলে কিন্তু আমাদের খাওয়া ঠিক না। তবে আমরা যেখানে কাজ করি বা যে যার যার স্থানে যেখানে কাজ করি, সে তার মতন করে মনে করেন সে হয়তো খাইতে পারে, বা সেখানকার আপনার কিচেনের যে মানে হেড আছে, সেও একটু জি। একটু বিবেচনা করে যে মুসলমান, ওর একটু ভালো করে ইয়ে করে দেই, ভালো ইয়ে টিয়ে থাকলে এরকম আর কি। আপনি হালাল খাবার খুঁজতে গেলে আপনি সেভাবে মানে পাবেন না। হালাল খাবার আরবি কয়েকটা দোকান আছে আমার জানা মতো, জি। আমার আশেপাশে কয়েকটা মানে স্যান্ডউইচের দোকান টোকান আছে, তারা আবার ওই যে শুকুরের মাংসটা বিক্রি করে না, সেখানে শুধু হালাল মুরগি। কিন্তু এই যে মুরগিটা যে হালাল, তাও তো আসলে এটা ইয়ে না, এটা তো জবাই করে না, হালাল তরিকার জবাই হয় না, এই জন্য তো। হালাল যেমন তরকারি আমি জবা হয় আমি না। জি জি, আমি যেমন কোরিয়াতে আছি, কোরিয়াতে জি আমাদের জি এখানে মনে করেন যে মুরগি মুরগি দেয়, গরু গরু দেয়, কিন্তু খাইতে পারি না, কেননা ওই যে হালাল তরিকার জবাই হয় নাই, সেই জন্য সে হালাল না। হালাল হালাল জিনিস তো হালাল তরিকা আবার জবাই করতে হবে। এখন ওরা জি। তো আর সে সিস্টেম যায় না, ওরা তো আর বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে না, অথবা আমরা যে নিয়মে বা আমাদের ধর্মীয় যে রীতিনীতি আছে সেটা তো ফলো করে না, যার কারণে তার হালাল হয় না। ইলিয়াস তাই ভাইকে না? আমি আরেকটা কথা বলে রাখি, আপনি যদি মানে কোরিয়ার কথা যেহেতু আপনাকে বললেন, আমি কিন্তু কোরিয়াতে চিকেন কোম্পানি দিয়ে কাজ করতাম, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। প্রত্যেকদিন মনে করেন 70 থেকে 80 হাজার মুরগি কাটতো। এখানে আমাদের একজন বাংলাদেশি ভাই ছিল ব্রাহ্মণবাড়িয়ার, নাম হচ্ছে জুনায়েদ। উনি জি। কিন্তু স্টার্টিং ওনার, উনি কিন্তু প্রত্যেকটা মুরগি কিন্তু মানে জানি না, আল্লাহ আকবার বলে একবারই দেয়, আল্লাহ আকবার বলে বিসমিল্লাহির রহমানির আল্লাহ আকবার বলে কিন্তু। এবং ইন্দোনেশিয়ার থেকে আমাদের মুরগিগুলো সাপ্লাই হইতো ইন্দোনেশিয়া, আরব, ইউরোপের অন্যান্য দেশে হইতো। এরা কিন্তু জি। মুসলমান একটা টিম আসতো মাঝে মাঝে, সেখানে আমারও ইন্টারভিউ আছে, আমারও মানে ভিডিও আছে সেখানে। আমরা কিন্তু সেভাবে করতাম। ওই ফ্যাক্টরি মুরগি কিন্তু মানে 100% হালাল না হলেও 90% হালাল সেখানে, এটা আমি বলতে পারি কোরিয়ার জি। ইয়েটা আর কি। জি। জি জি, আরেকটা কথা, জি ভাই, আমরা তাহলে একটু কমেন্ট বক্সে যাই। তো যারা কমেন্টস করছেন বা যারা বিভিন্ন প্রশ্ন করছেন, আমরা এখন আপনাদের কমেন্টস গুলো পড়বো এবং যদি কারো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করবো। তো যারা প্রশ্ন করতে চান এখন করতে পারেন, এখন আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব। সুদর্শক মন্ডলী, তার আগে আপনাদেরকে আবার অনুরোধ করি, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা যারা এখনো লাইভটি শেয়ার করেননি, আমরা আশা করব অন্যের উপকারার্থেও বা অন্যের উপকারের স্বার্থেও হলেও আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিবেন। তো সেই দর্শক মহলে, এখন আমরা লাইভ কমেন্টস বক্সে যাব। যে যেই কমেন্টসই করছেন আমরা প্রত্যেকটা কমেন্টস পড়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। এস নওশাদ, আসসালামু আলাইকুম, তিনি আমাদেরকে সালাম দিয়েছেন।
ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই, দুজনকে আমার পক্ষ থেকে শুভকামনা রইলো। রফিক ভাইকেও অসংখ্য ধন্যবাদ। উনি আমাদের প্রত্যেকটা লাইভ দেখেন, এর জন্য ভালো লাগে। আর এস নওশাদ, উনি আমাদেরকে জানিয়েছিলেন যে অল ইজ ওকে, অর্থাৎ প্রত্যেক জিনিস আমাদের ঠিক আছে, অর্থাৎ সাউন্ড কোয়ালিটি যা, তারপরে বাদ বাকি যা আছে সব। জেসমিন আক্তারও আমাদের জানিয়েছিলেন যে আমাদের সব ঠিক আছে। এমডি সুমন হুসাইন লাইভে যুক্ত আছে ভাই, থ্যাংক ইউ সুমন, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কামরুল হুদাও, ওকে ভাইয়া, সাউন্ড ঠিক আছে। আহ তরিকুল ইসলাম ভাই কেমন আছেন? আহ আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আচ্ছা, একটা প্রশ্ন পাওয়া গেছে, আমি ইরাক আছি, ইরাক থেকে বৈধভাবে গ্রিসে যেতে পারবো কিনা? জি ভাই বলুন। একজন ইরাক আছে, ইরাকে থেকে আহ, যদি কেউ বৈধভাবে যেতে চায় গ্রিসে, তাহলে সে কিভাবে যাবে? যদি সে ইরাক থাকে বৈধভাবে আসার শুধু একটাই জিনিস, যদি সে অনেকদিন থাকে, যদি তার সেখানে মানে প্রপার ডকুমেন্টস রেসিডেন্স থাকে আপনার ইরাকের, যদি তার কোনো জি। লোক থাকে এখানে, সে যদি আপনার ওয়ার্ক পারমিট বের করে দেয়, যদি ইরাক এম্বাসি থাকে তাহলে ইরাকের এম্বাসি পেশ করে সে এখানে আসতে পারবে। ও, তার মানে তারা তাহলে সে ইরাকের থেকে গ্রিস যে এম্বাসি আছে ওইখানে ফেস করে সে ভিসা নিতে পারবে। যদি তার সেখানকার রেসিডেন্স থাকে। হ্যাঁ, ইরাকের রেসিডেন্ট থাকে, জি। জি, আর ভাই, জি, জি। আর একটা, সে যদিও ইয়েতে যায়নি, কমেন্টস বক্সে অনেকে করতেছে, করতে থাকুক। আরেকটা প্রশ্ন আমি ভুলে গেছিলাম। অনেকে বলে যে টুরিস্টে গিয়ে ওইখানে কাগজপত্র করা যায় কিনা, বা বৈধ হওয়ার সুযোগ আছে কিনা। আমি টুরিস্টে গেলাম, বা সেখানে আমি কাজ করার সুযোগ আছে কিনা, বা বৈধ হওয়ার সুযোগ আছে কিনা, দুইটা প্রশ্ন একসঙ্গে করলাম। টুরিস্ট ভিসা এখানে আসলে আসলে কাজের কোনো টুরিস্ট ভিসা তো এখানে জানি না এক্স্যাক্টলি, আমি যদি যদি ভুল না করে থাকি, এখানে কত দিনের ভিসা হয় সেটা আমি সঠিক জানি না। জি। যদি এখানে যদি কেউ সঠিক মানে ইউরোপের কোনো দেশে যদি মানে 6 মাসের ভিসা নিয়ে যদি আসে কেউ টুরিস্টের, তাহলে সেখানে জি। কিন্তু তার অনেক কিছু প্রয়োজন। তার কিন্তু ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে অনেক বিগ অ্যামাউন্ট তার প্রয়োজন। তো এমন একটা লোক জি। কিন্তু এখানে এসে কাজ করবে, এটা মানে বিশ্বাসযোগ্য না বা কিছু না। আর যদিও সে কাজ করে 6 মাসের ভিসা নিয়ে আসে, বললাম না আপনাকে, বৈধভাবে এখানে আইসা যদি কেউ 3 মাস, গ্রিসের কথা বলতেছি আমি, যে এখানে ট্যাক্স আপনার মানে ঢালতে শুরু করে 3 মাস 90 দিনের ফুল ট্যাক্স, তাহলে কিন্তু সে এখানে বৈধ হইতে পারবে। আশা করি বুঝতে পারছেন আহ, জিনিসটা। আচ্ছা, আচ্ছা। এবং পরে তো সে কাজ করতে পারবে, তাই না? জি, জি, জি। আহ আচ্ছা, আপনি ভালো আছেন? আচ্ছা। গ্রিস কি বাংলাদেশের লোকেরা বিয়ে? আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে, গ্রিসে কি বাংলাদেশি ছেলেরা গ্রিসের কোনো মেয়েকে সে বিবাহ করতে পারবে কিনা? গ্রিসের ছেলেরা বাংলাদেশি, বাংলাদেশি ছেলেরা গ্রিসের মেয়েদেরকে বিয়ে করতে পারবে যদি বাংলাদেশি ছেলের যদি কোনো বৈধ কাগজ থাকে। মানে নিয়ম তো আছে, সে বিয়ে করতে পারবে। হ্যাঁ, রোল আছে, হ্যাঁ বিয়ে করতে পারবে। জি, জি। আহ আরেকজন, ফয়সাল ভাই লেখছে, মনের ভাইকে চেনা চেনা লাগছে, ক্যাপটা উঠালে বুঝতে পারবো। আহ ফয়সাল ভাই একসময় সৌদিতে ছিল, এখন ইরাকে আছে। তো আহ, আপনি, এই জন্য হয়তো বা বলতেছি কিনা, এই আপনি তো একসময় সৌদিতে ছিলেন, তাই না? সৌদিতে কত বছর ছিলেন ভাই? আমি সৌদি আরব ছিলাম 96 থেকে 2006 পর্যন্ত। তার মানে 9 বছরের মতো ছিলাম আমি সৌদি আরবে। মোটামুটি অনেকদিনই ছিলাম। হুম। আচ্ছা, এস এস নওশাদ লেখছে, তাহলে কি খাবারের ব্যাপারটা বোঝার কোনো উপায় নাই যে কোনটা হালাল বা হারাম? না, এটা আসলে বুঝার কোনো উপায় নাই। কারণ একই রেস্টুরেন্টে দেখা গেল ওই আপনার, ওই যে বললাম যেটা কিছুক্ষণ আগে, একই ছুরি দিয়া যদি দুইটাই কাটে, তাহলে কোনটা হারাম কোনটা হ্যাঁ, হালাল আমরা কেমনে বুঝবো এটা? জি, জি। আমি এখানে একটা যোগ করি, আমরা এখানে একটা যোগ করি, সেটা হচ্ছে হলো, যদি রেস্টুরেন্টে খেতে যাই, তাহলে তো হুম, একই পাত্রে, মনে করেন যে চিকেনও ভাজতেছে, আবার শুকরও ভাজতেছে, এক্ষেত্রে তো হ্যাঁ, তেলটা তো একটাই হয়ে গেল। আচ্ছা, এছাড়া যেমন চকলেট বা বিস্কিট বা যে সমস্ত খাবার আছে, কোরিয়া তো যেমন শুকরের গোশত বা চর্বিটা ওরা বেশি পছন্দ করে।
তো সেটা সেটা হালাল হারাম বাঁচার জন্য একটা অ্যাপস আছে। আপাতত সেই অ্যাপসটা ব্যবহার করে হালাল হারাম আমরা নির্ধারণ করে থাকি যে এর মধ্যে হালাল উপাদান আছে কিনা বা হারাম উপাদান আছে কিনা, এই একটা বিষয়। আর রেস্টুরেন্টে তো খাইতে গেলে এটা তো আপনি নিজেই বুঝবেন, একই পাত্রে সবকিছু করা হচ্ছে। তো সেক্ষেত্রে বুঝতেই তো পারতেছেন। আর সেই যেহেতু ক্ষেত্রে হ্যাঁ, যেহেতু তারা অমুসলিম, সেই হিসাবে তারা তো আমাদের হালাল তরিকায় জবাই করবে, এটা তো মানে আমরা আশা করতে পারি না। এইটা আরকি। আর এজন্য কোরিয়াতে যেমন আমরা মুসলিম দোকানগুলো খুঁজে, খুঁজে যাই। যেমন কাজাকিস্তান আছে, পাকিস্তানের দোকান আছে, তারপরে ইন্ডিয়ান কিছু দোকান আছে। এই সমস্ত রেস্টুরেন্টে আমরা যেয়ে খাই। এখন গ্রিসেও হয়তো এরকম কিছু আছে। তাই না ভাইয়া? জি জি এক্স্যাক্টলি এরকম আছে গ্রিসে, হ্যাঁ। তো আমি জি। বলবো যারা যারা এরকম মানে একদম হালাল খুঁজতেছে বা যারা এগুলা তালাশ করে, তারা এই যে গ্রিকদের রেস্টুরেন্টে না খাওয়াটাই উত্তম, আমি মনে করবো এটা। হুম, জি। আর ফজলুল করিম মিলন ভাই, আসসালামু আলাইকুম। শুভকামনা রইলো। আপনার জন্য শুভকামনা রইলো। আ ফজলুল করিম মিলন ভাই আরেকটা প্রশ্ন করছেন, যাহারা অবৈধভাবে যায় তাদের কাজ পাওয়া যায় কিনা? হ্যাঁ, এটা ঠিক। যে যারা গেম টেপস দিয়ে যায় সেখানে, তারা পরবর্তীতে কাগজপত্র বা আ আম কাজ পায় কিনা, বা তারা কোন অবস্থায় থাকে তারা? ইলিয়াস ভাই, আপনাকে একটা বলে রাখি, এটা সবার স্বার্থে বলি, সেটা হচ্ছে যারা অবৈধভাবে গ্রিসে যারা আসে, এখন কিন্তু তারা আসলে কিন্তু এখানে একটা ইয়ে দেয় আপনাকে, একটা অ্যাসিলাম করার একটা সিস্টেম ছিল, এখন কিন্তু টোটালি ওসব বন্ধ কিন্তু। এখন অ্যাসাইলামও গ্রিসে নাই। টোটালি বন্ধ ওসব, অ্যাসিলামও নাই এখন গ্রিসে। ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি জি, ইতিমধ্যে কেউ আইসা থাকে এরকম অবৈধভাবে, দেখা গেল গ্রামে গিয়ে এক জায়গায় পড়ে রইলো, সেখানে শুকুরের খামার আছে, গরুর খামার আছে, ছাগলের খামার আছে, কৃষিকাজ আছে, সেখানে গিয়ে পড়ে থাকলো 6 মাস, 7 মাস, 1 বছর, যখন কোনো আইন টাইন পরিবর্তন হয়, সরি, যখন আইন কানুন পরিবর্তন হয়, হয়তো তখন সে যদি কোনো কিছু করতে পারে, তখন সে আসলো শহরে, আইসাছে লিগেলের ব্যাপারে সে আগ্রহী যদি থাকে, লয়ার ধরলো, তাকে ধরে টরে হয়তো বা লিগেল নিতে পারে। তাকে এটা কিন্তু খুব তার মানে শর্ট সময়, এখন কিন্তু টোটালি সবকিছু বন্ধ, তবে কাজ পাওয়া যাবে। আমি বলবো আপনাকে একটাই, বেকার থাকবে না কেউ, এই দেশে কিন্তু এখন লোক লোক বেকার নাই, কাজ থ্যাংক ইউ আছে। ভাই। আপনি মানে সংক্ষেপ ভাবে বুঝাই দিছেন। থ্যাংক ইউ। জি তরিকুল ইসলাম তরু, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। জেসমিন আক্তার, তাহলে আপনি করছেন কিনা, উনি অনেক আগে প্রশ্নটা করছে, কিন্তু জেসমিন আক্তার, প্রশ্নটা যদি আপনি বুঝাই বলতেন তাহলে আমরা বুঝতে পারতাম। বুঝতেছিলাম প্রশ্নটা। নামাজের ব্যাপারে একটু জানতে চাই, মসজিদ আছে কি বা না, ইসলাম নিয়ে কোনো সমস্যা হয় কিনা, মানে আমাদের ইসলাম ধর্ম সেখানে পালন করা কোনো সমস্যা হয় কিনা, বা নামাজের ব্যবস্থা আছে কিনা, মসজিদ আছে কিনা। এটা আমি সংক্ষেপে একটু বলি। আমি 2006 সালে একটা একটা মানে পার্কের ভিতরে গেছিলাম নামাজ পড়তে, ঈদের নামাজ। জি, সেখানে আশেপাশের প্রত্যেকটা বাড়িতে গিয়ে বিশাল বড় বড় মানে ড্রাম সেট বাজে আমাদের নামাজকে বন্ধ করে দিতে চাইছিল। তো সেখানে ওই যে আপনার সবাই জোরে তাকবির দিয়ে কিন্তু আমরা নামাজ আদায় করছি সেখানে, 2007-08-এর কথা বলতেছি। তো এখন জি। বর্তমানে আমাদের বাংলাদেশি পাকিস্তানি ভাইরা যারা আছে, এখানে বড় বড় হাউসের আন্ডারগ্রাউন্ড ভাড়া করে নিয়ে সেখানে মসজিদ বানায়, মানে বানাইছে, সেখানে আমরা নামাজ আদায় করি, জুমার নামাজ, অন্যান্য ওয়াক্তিয়া নামাজ সেখানে আমরা পড়ি। সিটির বাইরে মাশাআল্লাহ। আর এমনিও সরকারি ভাবে ভালো একটা মসজিদ আছে এখানে, খুব বড় একটা মসজিদ আছে। সেটা যদিও একটু শহরের থেকে একটু বাইরে, কিন্তু কাছে, বেশি একটা দূরে না, সেখানে নামাজ তার হয়। মানে এমনি তার মানে কোনো বেশ দিন, ডে বাই ডে মোটামুটি আপডেট আপডেট হচ্ছে হচ্ছে। জি পরিবেশটা। জি জি, জি জি, জি, জি 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 জি। জি এক কথায় ইচ্ছা থাকলে কবুল করার মালিক আল্লাহ, কিন্তু আপনার প্রবল ইচ্ছা থাকতে হবে, আপনার ইয়া থাকতে হবে। আপনি খোড়া একটা অজুহাত দিয়ে পড়লেন না, সেটা তো হইলো না, তাই না? না, জি এক্স্যাক্টলি। অবৈধভাবে যারা যায় তাদের জন্য কি করতে হয়? ফজলু ভাই, আপনি যে প্রশ্ন করছেন এই প্রশ্নটার উত্তর মনির ভাই একটু আগে দিয়ে দিছেন, যে যখন কোনো, যে যেভাবে অবৈধভাবে যাক না কেন, অবৈধ বৈধ সবারই কাজ আছে, তবে অবৈধর একটু গ্রাম সাইডে যায় কাজ করতে হয়, যখন নিয়ম কানুন পরিবর্তন হয় অথবা উকিল টুকিল ধরে পরবর্তীতে কাগজপত্র করে তারা সেখানে মোটামুটি একটা অবস্থা তৈরি করে, তাই তো ভাই? জি 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 জেসমিন আক্তার, আপনারা ধন্যবাদ। আপনি
আহ, এখন প্রশ্নটা বুঝাই করছেন, বিয়ে করছেন কিনা সেটাই আজ করেছি। বিয়ে তো ভাই, মনির ভাইয়ের উত্তরটা আমি দেই। মনির ভাই বিয়ে করছে, ওনার 2 ছেলে 1 মেয়ে, মাশাল্লাহ। ওনার 2 ছেলের মধ্যে এক ছেলেরে গ্রীষ্মে যাওয়া নেওয়ার জন্য উনি অন দ্য প্রসেসে আছে, আর মেয়েটা ইন্টার এবার ইন্টার পরীক্ষা দেবেন, এসএসসি পরীক্ষা দেবে, না, এসএসসি দিবে ইনশাল্লাহ। এসএসসি দিবে উনি। ওনার ফ্যামিলি বাংলাদেশেই থাকে, উত্তরায় থাকে। মোটামুটি উনি সে আমাদের থেকেও বয়স্ক, তবে গ্রীষ্মে থাকার কারণে আমাদের থেকে বেশি ইয়াং লাগে। ধন্যবাদ। উম গ্রীষ্মে ফয়সাল মিয়া, মনির ভাই, আপনি যদি কাউকে ইচ্ছা করেন নিতে পারবেন কি ইরাক থেকে? যদি পারেন, খরচ হবে কেমন? জি। ফয়সাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি মনে করি। আসলে আমার কোনো এই ধরনের কোনো আহ, লোক এখানে যারা আনে তাদেরকে এক কথাই বলে দালাল। ঠিক আছে, আমি এরকম কিছু করতে চাই না। যদি আপনার অন্য কোনো লোক থাকে তার সাথে যোগাযোগ করার প্রসেসটা আমি বলে দিলাম, নিশ্চয়ই আপনি শুনতে পারছেন এই প্রসেসটা। এখানে কোনো লোক থাকলে তার মাধ্যমে ওয়ার্ক পারমিট বের করে, যদি আপনি ইরাক থাকেন, আপনি ইরাকে যদি বৈধ, যদি প্রপার কাগজ থাকে, ডকুমেন্টস থাকে সেখানকার, আপনি সেখানে এম্বাসি পেশ করলে আপনার ভিসা হয়ে যাবে। এটা আমি নিশ্চিত। আচ্ছা, ধন্যবাদ এক্ষেত্রে আপনাকে আমি স্যার। ফয়সাল ভাইয়ের প্রশ্নের সঙ্গে একটা যোগ করি। আপনি যেহেতু দীর্ঘদিন আছেন, মনে করেন যে আমার কোন যে প্রশ্নটা আমি আমার প্রত্যেক অতিথিকেই করি, যেটা করা উচিত, এবং সেই মানে সে তার জন্য করা উচিত, সেটা হলো, যদি কোনো বাংলাদেশি ভাই কাজ না পায় অথবা কোনো বিপদে আছে, সেক্ষেত্রে আপনার সহযোগিতা পাবে কিনা সেখানে? সেক্ষেত্রে আমি আমি যতটুকু আমার ধারণা আর কি, কাজ ছাড়া কোনো লোক নাই। যদি অবৈধ কোনো কেউ থাকে এখানে, মানে তার যদি ডকুমেন্টস থাকে এখানে, যদি তার কাজ না থাকে, আমি তাকে এনি টাইম যে কোনো কাজে আমি লাগাইতে পারবো ইনশাল্লাহ। মাশাআল্লাহ, থ্যাংকস ভাইয়া। এটা এটা ইনশাল্লাহ, মানবিক কাজ, যদি এটা যদি সবের কারোর কাজ। কোনো, যার কাগজ আছে, কোনো কাজ নাই, সে যদি আমার সাথে যোগাযোগ করে, আমি আমার ফ্যাক্টরিতে হোক, আমার আশেপাশে ফ্যাক্টরিতে হোক, ইনশাল্লাহ আমি কাজে লাগাই দিতে পারবো ইনশাল্লাহ। কাজের কোনো কমেন্টস সমস্যা নেই, সেটা বক্সে, আমি আগেই বলছি। জি, কমেন্টস বক্সে আমরা মনির ভাইয়ের ফেসবুক আইডির লিঙ্কটা কপি করে দিব। যারা গ্রিসে আছেন অথবা আরো কিছু জানতে চান পরবর্তীতে, তারা পরবর্তীতে তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আহ নওশাদ লিখছে যে পাকিস্তানিরা বাংলাদেশিদের কেমন চোখে দেখেন গ্রিসে? পাকিস্তানিরা, আমার লাইফে আমি যখন সৌদি আরবে আসি প্রথম, তখন থেকে কিন্তু আমার পাকিস্তানিদের সাথে একটা ভালো সম্পর্ক। তা আমি বলবো পাকিস্তানের মানুষ আমাদের, মানে বাংলাদেশিদের মতোই। আমাদের বাংলাদেশ পাকিস্তানের কালচার কিন্তু প্রায় সেম। এবং জি। পাকিস্তানিরা যারা এই দেশে আছে, তাদের তাদের সাথে ভাবিয়া যদি চলা যায়, তাদের সাথে যদি কমিউনিকেশন করে তাদেরকে বোঝানো যায় বা কোনো কিছু করে তাদের মন জোগাড় করা যায়, তাহলে কিন্তু পাকিস্তানিরা ভালো, বেটার। কারণ আমি কিন্তু জি। পাকিস্তানিদের ধারা কিন্তু আমি অনেক অনেক উপকৃত হয়েছি কিন্তু আমি। তরিকুল ইসলাম তরু লেখছে কোরিয়াতে মসজিদ কি অ্যাভেলেবেল? হ্যাঁ, তরু মসজিদ অ্যাভেলেবেল না, কিন্তু এক সময় যখন ছিল মসজিদ একেবারেই ছিল না। কিন্তু এখন ওই গ্রিসের মতো কোরিয়াতেও এরকম বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা বিভিন্ন মার্কেটের একটা জায়গা ভাড়া করে করে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, উজবেকিস্তান, মুসলিম দেশের যে সমস্ত ভাই বোনেরা যে সমস্ত এলাকায় বেশি, তারা এই ব্যবস্থাগুলা করেন, করে সেখানে নামাজ আদায় করেন। এইভাবে করতে করতে এখন বিভিন্ন জায়গায় মসজিদের জায়গা কিনেও মসজিদ পূর্ণাঙ্গভাবে তৈরি হচ্ছে। এবং মাশাল্লাহ, অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ কোরিয়াতে অনেক মসজিদ হয়ে যাবে, এবং অনেক কোরিয়ানরা মসজিদ মানে মুসলিম হচ্ছে। এবং কোরিয়াতে মুসলিম একটা কমিউনিটি সেন্টার আছে, যেখানে মানে বিধর্মীদেরকেও তালিম দেওয়া হয়, এবং বিভিন্ন ইস্তেমা বা বড় বড় স্কলারদের এনে ওয়াজ নসিহত করা হয়, যেমন শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজারি, আরো বিভিন্ন আলেম ওলামারা আসেন, ওনারা এসে এখানে নসিহত করেন। আর তাছাড়া ইস্তেমাও হয় এখানে, অর্থাৎ তাবলিগ জামাতের যে ইস্তেমাটা এখানে, সেটাও সংক্ষিপ্ত ভাবে হয়। তো মোটামুটি এখন আগাচ্ছি ইনশাল্লাহ এদিক দিয়েও। শরীফ ভাই, এখানে আমি একটা কথা বলি, আপনার ছোট্ট একটা প্রশ্ন। এই মসজিদটা তো মনে হয় নিশ্চয়ই আনসানে আছে, তাই না? আনসান না নাকি? বড় একটা মসজিদ আছে। হ্যাঁ, হ্যাঁ।
এই আবার মসজিদটা যেটা বলেন এটা নিশ্চয়ই মনে হয় আনসান আনসান শহরে না? না না ভাই, না, সেন্ট্রাল মসজিদটা ইয়েতে আছে, ওই যে সিউলে আছে। তাছাড়া আনসান সিউলে, আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি জি, তাছাড়া আনসান বুসান বিভিন্ন জায়গায় মসজিদ হয়ে গেছে অলরেডি। আর সে আহ, একজন দর্শক আবারও যেটা প্রশ্ন করছে যে আপনি গ্রীষ্মে তো আর বিয়ে করেননি। না না, আমার আল্লাহর রহমতে ছেলে সবাই তো মানে জি কি বলবো, আর সবাই বড়, কিসের বিয়ে করতেছে গ্রিসে? আমি আর গ্রিসে কি মুসলমান আছে? আর থাকলেও কি আমি জি বিয়ে জি করবো না? যে প্রশ্নটা আহ, করছে তাকে আপনি আপনার মুখে আপনার মাধ্যমেই বলে দেন না, আমি এখনো একাই আছি আহ, এখানে, ভালো আছি আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করতে বলবেন। যাই হোক, উনি গ্রীষ্মে বিয়ে করেননি, এটা হলো বড় কথা। যাক, আপনার একজন ধন্যবাদ দিচ্ছে, আপনি গ্রীষ্মে থাকা অবস্থায় যদি কারো সমস্যা হয় কাজ বাজের ব্যাপারে আপনি সাপোর্ট দিবেন, এর জন্য ফয়সাল ভাই আপনারা ধন্যবাদ জানাইছি। জি আর একটা ফয়সাল ভাই, হচ্ছে হলো ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ, ইনশাল্লাহ আমার লিঙ্ক দিয়ে দিবেন, আমি আমি সহযোগিতা হুমায়রা করবো জামান। ইনশাল্লাহ। হুমায়রা জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি লিখছেন সচরাচর ওয়ার্কিং টাইম কত ঘন্টা হয়ে থাকে? আপনি হয়তো আগে থেকে আমাদের লাইভটা শুনেন নেই, তারপরেও মনের ভার একবার বলেন, মানে ওয়ার্কিং টাইমটা কত কত ঘন্টা পার ডে? ওয়ার্কিং টাইমটা পার ডে বিশ্বের সব দেশেই 8 ঘন্টা। ইন্টারন্যাশনাল আট তদ্রূপ এই ঘন্টা দেশে, এই ইন্টারন্যাশনাল এই দেখে এখানেও 8 ঘন্টা, হয়তো টাইমিংটা কারোর কোনো দেশে 9টার থেকে, কোনো দেশে 8টার কোন থেকে, কোনো দেশে আটটা 7টার রাইট থেকে। রাইট কিন্তু রাইট গ্রিসে, গ্রিসে কিন্তু 8 ঘন্টা। অফিসিয়াল হোটেল যদি রেস্টুরেন্ট হয় তাহলে 10টা থেকে, আর যদি আপনার কোনো বড় ফ্যাক্টরি হয় তাহলে 7টা থেকে, যেমন আমি করি 7টা জি, থেকে সকাল, এটা। হুমায়রা জামান, আপনি আশা করি আপনার উত্তরটা পাইছেন। আমি দক্ষিণ কোরিয়াতে আছি, আমাদের এখানেও আর সে প্রতিদিন 8 ঘন্টা ডিউটি, এবং 7 দিনের মধ্যে 5 দিন কাজ, 2 দিন ছুটি, প্রত্যেক শনি এবং রবিবার আমাদের অফ ডে। তো এই জন্য আজকে আমি আমি মানে শুক্রবার রাত্রে এখন শোটা করি আর কি, যেন পরের দিন ঘুমাইতে পারি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে কমেন্টসটা করার জন্য বা জানার জন্য। এস নওশাদ অনেকগুলো অনেকগুলো উম, আহ, প্রশ্ন করছে। তো এখন আপনারা ধন্যবাদ। ও, এস নওশাদ কি আপনার ছেলে? এস নওশাদ, হ্যাঁ। জি। ও, এত সুন্দর করে উত্তর দেওয়ার জন্য ধন্যবাদ আব্বু। থ্যাংক ইউ আঙ্কেল, তোমাকে তোমারও ধন্যবাদ আব্বু। ধন্যবাদ। আহ তরিকুল ইসলাম, তাহলে ভাই জুমার নামাজ কি হয়? হ্যাঁ, জুমার নামাজ অবশ্যই, মসজিদ থাকলে তো জুমার নামাজ হবেই। তরিকুল ইসলাম, তরু, জুমার নামাজ হয়, তবে যেমন আমার এখান থেকে মসজিদ আশেপাশে নাই বললেই চলে। তো আমাদের এখানে আমরা যারা আছি, আমাদের এই কোম্পানিতে আমরা টোটাল 6 জন বাঙালি আছে, আমরা নিজেরা জামাত করি এবং জুমার নামাজও পড়ি আমরা এখানে। এক কথায় ইচ্ছা থাকলে যেভাবে হোক একটা উপায় বের করা যায় আর কি। হুমায়রা জামান, শেষ কমেন্টসটা, আমরা অলরেডি 1 ঘন্টা পার হয়ে গেছে, আমরা কমেন্টস গুলো নিব না, এর মধ্যে যদি আর 2 একজন করেন এর কমেন্ট বা এই কমেন্টস গুলো নিয়ে আমরা শেষ করে দিব। আমার যেমন আপনারা লিখছেন গ্রীষ্মে যাওয়ার কত বছর আবার দেশে আসা যায়, মানে গ্রীষ্মে আপনি গেলেন এবং কত বছর পরে আবার আসতে পারবেন, অর্থাৎ আপনার ছুটি কত বছর পর পর দেয়, বা কোম্পানি কোনো নিয়ম কানুন আছে কিনা, এই ক্ষেত্রে হয়তো এটা জানতে চাইছেন হুমায়রা জামান। হুমায়রা জামান, সেটা হচ্ছে গ্রিসে এখন কিছুক্ষণ আগে যে আমি বললাম যে 9 মাসের, আমি যে যে 4 জনের ভিসা হইলো কয়েক, মানে কিছুক্ষণ আগে যে বললাম আমার ফ্রেন্ডের ছেলে সহ, তাদের কিন্তু ভিসা 9 মাসের। তারা জি ইচ্ছা করলে 9 মাসের ভিতরে তারা দেশে যাইতে পারবে, আসতে পারবে, যতক্ষণ না পর্যন্ত তার টিআরসি না হয় ততক্ষণ এই 9 মাসের ভিতরে সে আসা যাওয়া করতে পারবে। কিন্তু যখন জি জি টিআরসি হয়ে যাবে তখন মনে করেন এনি টাইম সে যাইতে পারবে। আর এরকম কোনো জি বাধ্যবাধকতা নাই এই দেশে যে আমি এই কোম্পানিতে কাজ করি আমি এখন যাইবো। তবে সিস্টেম হচ্ছে তাদের সামার টাইম, যেমন আমি সামার টাইমে আমি মনে করেন আমি আমার কোম্পানিতে গেছি, তারা আমাকে সামার বোনাস, বেতন, আনুষঙ্গিক যা কিছু ছিল আমাকে দিয়ে দিছে, আমি চলে গেছি দেশে, আবার আসছি, সেখানে জয়েন করছি। সিস্টেম হচ্ছে এটা। জি জি এমনি ছোটখাটো রেস্টুরেন্টে বা রেস্টুরেন্টে কাজ করলে মালিক যদি ভালো হয়, তাইলে কোনো ইয়ে লাগে না যে আমার জায়গা অতদিন থাকবো বা অতদিন পরে। কিন্তু আমাদের কোম্পানিতে এগুলা একটু জবাবদিহিতা আছে, যে আমাকে ছুটি দিল 40 দিনের দেখা গেছে, আমি সেখানে 45 দিন থাকলাম কেন? ঠিক আছে।
সেক্ষেত্রে তো জি, জি। আশা করি নিশ্চয়ই বুঝছেন আপনি। বৈধভাবে এখানে যখন কেউ আসে, সে বৈধ যতদিন সে থাকবে, ততদিন যে কোনো সময় সে দেশ আসা যাওয়া করতে পারবে। ধন্যবাদ। জি, আপনি আশা করি আপনারা উত্তরটা পেয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। এমডি নজরুল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আপনি আশা করি ভালো আছেন। নজরুল ভাই, আপনার কমেন্টস দেখছি আমি। সবার জন্য এমডি নজরুল, সবার জন্য রইল অনেক অনেক দোয়া ভালোবাসা। আপনার জন্য দোয়া করি। আর আপনি আমাদের জন্য দোয়া করছেন, এর জন্য ধন্যবাদ। তো সুধী দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে। আর এই শেষ প্রান্তে আপনারা যারা আমাদের অনুষ্ঠানটা বা লাইভটা ধৈর্য সহকারে দেখেছিলেন, বা পরবর্তীতে অনুষ্ঠানটা শেষ করার পর আপনারা দেখবেন, আপনাদের উভয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এবং আগামী শুক্রবারে আবার যে কোনো একটা দেশ নিয়ে এবং যে কোনো একজন সম্মানিত অতিথি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। তো এর মধ্যে আবার কয়েকজন কমেন্টস করছেন। যদি আপনারা যেহেতু কষ্ট করে কমেন্টস গুলো করেন, এই জন্য আমরা কমেন্টস গুলো যদি না পড়ি, আমরা আমাদের নিজের কাছে দায় থেকে যায়। এই জন্য আমরা দায় এড়ানোর জন্য হলেও আপনাদের কমেন্টস গুলো পড়ে তারপরে আমরা অনুষ্ঠানটা শেষ করতে চাচ্ছি। আপনি যেখানে কাজ করেন মালিক কেমন? উম, আহ, আহ, মনির ভাই, আপনার মালিক কেমন? ভালো? আমার মালিক তো দুইজন, যেহেতু দুই জায়গায় কাজ করি, একটা তো বিশাল কোম্পানি, মালিক অত্যন্ত ভালো। আর যে ছোট রেস্টুরেন্টের যেই বললাম পিজার ইয়েটা, সেখানে সেও ভালো, খুবই ভালো। যাক, আলহামদুলিল্লাহ। তোর শুনলাম তোর দক্ষিণ কোরিয়া থেকে আসা। আসলে তোর আজকে তো আমরা গ্রিস নিয়ে আলোচনা করতেছি, তারপরও যেহেতু আমি কোরিয়াতে আছি এই জন্য আমি অ্যান্সার গুলো দিতে পারতেছি। সে যেহেতু আজকে হলো আমাদের গ্রিস নিয়ে আলোচনা, আমরা প্রত্যেক তরু অবশ্য অবগতির জন্য জানাই, আমরা প্রত্যেক শুক্রবারে এরকম যে কোনো একটা দেশ নিয়ে আলোচনা করি এবং সে দেশে বসবাসকারী, দীর্ঘদিন বসবাসকারী একজন প্রবাসী বাঙালিকে আমরা অতিথি করি। এই কারণে অতিথি করি যেন উনি দীর্ঘদিন থাকার কারণে সেই দেশ সম্পর্কে A to Z সম্পর্কে ওনার ধারণা থাকে, এবং ওনার সেই ধারণা এবং অভিজ্ঞতা থেকে আমরা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করি, এই উদ্দেশ্যে যেন যে যে দেশে যেতে চায় যেন সেই দেশটা সম্পর্কে সে ভালোভাবে জেনে বুঝে তারপর সিদ্ধান্ত নিয়ে যেতে পারে। এটা আমাদের মূল উদ্দেশ্য। তো দক্ষিণ কোরিয়া থেকে আসা যাওয়ার সিস্টেমটা একেবারেই ইজি। যেহেতু পাসপোর্টটা আমার নিজের কাছেই থাকে, আমি ইচ্ছা করলে যখন ইচ্ছা তখনই যেতে পারি। তবে এই ক্ষেত্রে মালিকের একটা মানে নিষেধাজ্ঞা থাকে যে এখন যদি ওনার কাজের চাপ থাকে বেশি, তাহলে আসলে তখন যাওয়াটা ঠিক না এবং যাওয়া উচিত না। তবে গেলে মালিক আটকানোর অধিকার রাখে না। অর্থাৎ আমি যখন ইচ্ছা তখন যাইতে পারি এবং আসতে পারি। উনি নিষেধ করবে এবং আপনারও সেটা বুঝে সেভাবে চলতে হবে, যেহেতু আপনি আসছেন এক জায়গায় চাকরি করার জন্য। তবে এক্ষেত্রে কোনো নিষেধ নেই। আমি যেমন 25 সালে 2বার গেছি। আমি বাড়ির থেকে আসলাম গত মাসের 26 তারিখে, এবং ফেব্রুয়ারিতেও একবার গেছি। তো যার কারণে আসলে আমাদের এখানে সুবিধা আছে, আমাদের স্বাধীনতা আছে আর কি। আহ উম, আচ্ছা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। জি, মনির ভাই, এখন যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা যারা গ্রীষ্মে নতুন করে সিদ্ধান্ত নিয়ে যেতে চান তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু উপদেশ দিবেন, বা তাদের কি করা উচিত, এইটা আপনার থেকে একটু জানতে চাচ্ছি। এরপরে আমরা অনুষ্ঠানটা শেষ করে দিব। আমি দর্শকের উদ্দেশ্যে শুধু একটা কথাই বলবো, যারা গ্রিসে আসার জন্য মানে আশা করে আছেন, তারা একটু ভাষা শিখেন। আর কোনো দালালের খপ্পরে পড়বেন না। এখানে আপন ভাইকেও যদি কেউ আনে, সেও কিন্তু দালাল হয়ে যায়। তবে এতটুকু আমি বলতে পারি যে টাকা কিন্তু একদম বিগ অ্যামাউন্ট এখান থেকে খরচ হয় না। মানে ইউরোপ, সেনজিন কথাটা শুনলে মানুষের মনে একটা আগুন জ্বলে ওঠে। 10 লাখ, 15 লাখ, 12 লাখ, এরকম। ঠিক আছে? তো আমি বলবো আপনারা সেদিকে একটু সতর্ক থাকবেন দালাল থেকে। আর যারা এখানে আসতে চান, তারা ইনশাল্লাহ একটু ভাষাগত ভাবে একটু আইডিয়া নিয়ে আসবেন। রাইট। আর কিছুই বলার নাই। আর সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। আর কিছু বলবো না। থ্যাংক ইউ মনির ভাই, আপনি কষ্ট করে আপনার সময়টা ব্যয় করছেন, আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করছেন এবং আপনার অভিজ্ঞতা ঝুলিতে যা ছিল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সুধী দর্শক মন্ডলী, আমরাও আজকের মতো বিদায় নিতে চাচ্ছি। আপনারা যারা নিয়মিত আমাদের লাইভটা দেখেন, আপনাদের অথবা যারা নতুন যুক্ত হয়েছেন, তাদের উভয়ের জন্যই অবগতির জন্য জানাচ্ছি, আমরা প্রতি শুক্রবারে যে কোনো একটা দেশ নিয়ে এবং সে দেশে বসবাসকারী একজন প্রবাসী
বাঙালিকে অতিথি করে আমরা সে দেশ সম্পর্কে, সে দেশের আদ্যপান্ত বা A to Z আমরা নিয়ে আলোচনা করি যেন যদি কেউ সে দেশে যেতে চায় যেন সে জেনে বুঝে যেতে পারে এবং সিদ্ধান্ত নিতে পারে। তো সুদর্শক মন্ডলী সে পর্যন্ত ভালো থাকবেন। আজকের মতো এখানেই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি।